हेलो फ्रेंड्स আসসালামু আলাইকুম एवरीवन নমস্কার আদাব ইংলিশ পেডাগজির ক্লাস 13 হচ্ছে এই ক্লাসটা। যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশনের মধ্যে লিংক থাকবে প্লেলিস্টের, সেখান থেকে দেখে নেবেন। ইংলিশের পেডাগজির নতুন একটি থিওরি ভিডিও আপলোড করেছি, যেখানে কমপ্লিট ম্যারাথন দিয়েছি, সেই ভিডিওটা দেখবেন। সেটা এখন যদি দেখেন তাহলে একবার দেখবেন, আর এক্সামের আগে আরো একবার দেখবেন, কারণ ওই ভিডিওর মধ্যে প্রত্যেকটা টপিক আমি ডিসকাস করেছি অনেক ডিটেইল ভাবে। যদি আপনি সিডিপি বাংলা মিডিয়ামে প্রিপারেশন করতে চান তাহলে ওই চ্যানেলের মধ্যে থেকেই করতে পারবেন। সিডিপি বাংলা মিডিয়ামে একটা থিওরি কমপ্লিট দিয়েছি, যে আজ দিন পর্যন্ত ইউটিউবের মধ্যে কেউ ওইভাবে বাংলা ম্যারাথন দেয়া নাই। সিডিপির বাংলা মিডিয়ামে আমি যে লেটেস্ট টপিকগুলো আছে, নতুন নতুন টপিক, পুরাতন টপিক প্রত্যেকটি ইনক্লুড করে একটা কমপ্লিট ম্যারাথন দিয়েছি, সেই ম্যারাথনটা দেখতে পারবেন। সো আজকের যে এই ক্লাসটা আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চন হচ্ছে, ক্যালপ কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডিলস উইথ। ক্যালপসটা কিসের সাথে ডিল করে? ক্যালপস আর বিক্স থেকে আপনারা দেখছেন যে বারবার ক্লাসে আসছে। এর আগের যে কোয়েশ্চন পেপার ডিসকাস করছিলাম, সেই কোয়েশ্চন পেপারে বিগ সার্কেল থেকে 3টা কোয়েশ্চন ছিল। আজকের কোয়েশ্চন পেপার এটার মধ্যে কোয়েশ্চন আছে, মানে প্রত্যেক বছর এটার থেকে কোয়েশ্চন আসে। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন করাচ্ছি সিরিয়াল ওয়াইজ ভাবে, কারণ সিটিটির মধ্যে প্রিভিয়াস ইয়ার রিপিট করে। সো বিগস আর ক্যালপ এই দুইটা জিনিস জিম কিউমিন্স এই বিষয়ে ডিসক্রাইব করেছিলেন। বিগস হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, আর ক্যালপ হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো এই ক্যালপটা কিসের সাথে ডিল করে? ফর্মাল একাডেমিক লার্নিং ফর কন্টেন্ট এরিয়াস, অবশ্য এটা ঠিক আছে। ফর্মাল একাডেমিক লার্নিং ফর ইংলিশ লিটারেচারের জন্য শুধু নয়। ফর্মাল একাডেমিক লার্নিং ফর ইমপ্রুভিং ডিবেটিং স্কিল, যে ডিবেট করার বাদ বিবাদ এটা করার জন্য, স্কিলটা ইমপ্রুভ করার জন্য শেখানো হয় না। ফর্মাল একাডেমিক লার্নিং ফর সাইকোলজি অনলি ওয়ার্ডটা তো নেগেটিভ, আপনারা জানেন। আর এই যে শুধু যে সাইকোলজির জন্য এটা নয়। ফর্মাল একাডেমিক লার্নিং ফর কন্টেন্ট এরিয়াস বলতে যে ডিফারেন্ট সাবজেক্ট আছে, এই কথা বলছে, যে শুধু আপনি ইংলিশের কথা বা শুধু ডিবেটিক এই দিকে নয়, ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের সাথে ফর্মাল একাডেমিক আছে, একাডেমিক রিলেটেড থাকবে। সো সেটাই হচ্ছে ক্যালপের উদাহরণ, বা এটার বিষয়ে ক্যালপ ডিল করে। আর আরেকটি হচ্ছে বিগসটা ডিল করে যেমন সোশ্যাল ল্যাঙ্গুয়েজ, আমরা যে দৈনিক জীবনে যে কথাবার্তাগুলো বলি, প্লেগ্রাউন্ডে, ফোনে, এইগুলো হয় বিগস। আর ক্যালপ হয় যখন একাডেমিক রিলেটেড কোনো কিছু থাকে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, ইন এ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম দি টিচার ইউজেস লেস। মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের মধ্যে টিচার কোন জায়গায় ইম্পর্টেন্ট কম দেবেন? কোয়েশনের মধ্যে আছে কি লেস। এই লেস বা লিস্ট, এই কোয়েশনগুলো আপনি অনেক ধ্যান দিয়ে দেখবেন, কারণ এটা আপনার 1 মার্ক মাইনাস করতে পারে। টিচার সেন্টার ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, মানে কমিউনিকেটিভ ক্লাসরুমের মধ্যে টিচার সেন্টার থাকবে, টিচারের ডমিনেন্ট থাকবে, টিচার যাই বলবেন ওইভাবে থাকবে, এটা বলছে। কখনো টিচার সেন্টার থাকবে না কমিউনিকেটিভ ক্লাসরুমের মধ্যে। সো লেস ইম্পর্টেন্ট এটাই লাগছে, বাকি অপশন পড়তে লাগবে। স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, অবশ্য সিএলটির মধ্যে স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম থাকবে, মানে চাইল্ড সেন্টার অ্যাপ্রোচ থাকবে, সঠিক। টেক্সট সেন্টার ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, অবশ্যই এটাও থাকতে পারে। অ্যাসেসমেন্ট সেন্টার এগুলি থাকতে পারে, কিন্তু সব থেকে লেস ইম্পর্টেন্ট দেওয়া হবে টিচার সেন্টারকে। সো অপশন 1টা হচ্ছে সঠিক অপশন। Next question number 3. Direct method use which two components to teach a language? Direct মেথডের সময় যে এখানের মধ্যে কোন দুটি কম্পোনেন্টকে প্রেফারেন্স করা হয় পড়ানোর সময়? অডিওলিঙ্গুয়াল মেথড এন্ড অডিওভিজুয়াল মেথড, অডিওলিঙ্গুয়াল মেথড এন্ড গ্রামার ট্রান্সলেশন মেথড। ডাইরেক্ট মেথডের মধ্যে কখনো গ্রামার ট্রান্সলেশন মেথড আনা হয় না। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে মাতৃভাষাকে বেশিরভাগ প্রিফারেন্স দেওয়া হয়, মাতৃভাষা ট্রান্সলেট করা হয়। কিন্তু ডাইরেক্ট মেথডের মধ্যে যে ভাষা শেখানো হয় ঠিক ওই ভাষাকে ডাইরেক্টভাবে শেখানো হয়। টার্গেট ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা আমাদের টার্গেট থাকে শেখার, ওই ভাষায় শুধু ইনস্ট্রাকশন বা যা কিছু আছে ওই ভাষা করানো হয়। অডিওলিঙ্গুয়াল মেথড এন্ড স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এটাও নয়। অডিওলিঙ্গুয়াল মেথড কমিউনিকেটিভ নয়,
ডাইরেক্ট মেথডের মধ্যে বেশিরভাগ এই দুইটা কম্পোনেন্ট থাকে। অডিও লিঙ্গুয়াল মেথড মানে ডাইরেক্ট মেথডের মধ্যে লিসেনিং আর স্পিকিং এই দুইটার দিকে বেশিরভাগ ফোকাস করা হয়। অডিও লিঙ্গুয়াল মেথড মানে অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে লিসেনিং আর স্পিকিং এটাও বেশিরভাগ ফোকাস করা হয়। অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে যেভাবে বাচ্চা শুনবে ঠিক ওইভাবে ডাইরেক্ট মেথডের মধ্যে বাচ্চা শোনার দিকে বেশি প্রিফারেন্স দেবে, প্রথমে শুনবে তারপরে বলবে। আর অডিও ভিজুয়াল মেথড বলতে যেমন দেখা যায় আর শোনাও যায় এই ধরনের ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়, যেমন টিভি, মোবাইল ফোন এইগুলি ইউজ করা হয়। আমরা যদি ইংলিশ শিখতে চাই তাহলে কি করব, শুধু ইংলিশের কার্টুন দেখা শুরু করব। এই যে মোবাইলের মধ্যে কার্টুন দেখলাম, এটা অডিও ভিজুয়াল হয়ে গেল। সো অপশন 1 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, in Lata's class of conversation is taking place between two students. লতার ক্লাসের মধ্যে দুইজন স্টুডেন্টসের মধ্যে কনভারসেশন চলছে, মানে একজন আরেকজনের সাথে কথা বলছে, অজয় এন্ড আবা। সুনীল needs to take conversation forward. What skill is লতা testing? লতার ক্লাসের মধ্যে দুইজন বাচ্চা অজয় আর আবা একজন আরেকজনের সাথে কনভারসেশন করছে। তো আরেকজন সুনীল কি করছে, চাচ্ছে যে কনভারসেশনটাকে ফরওয়ার্ড করবে। এখানের মধ্যে লতা কোন জিনিসটা টেস্ট করতে চেয়েছেন? অনলি লিসেনিং, শুধু লিসেনিংটা। অনলি লিসেনিং হবে না, কারণ অজয় আবা কথা বলছে, কথা বলার সময় তো আবার ফরওয়ার্ডও আছে। দেখেন কোয়েশ্চেনের মধ্যে আছে ফরওয়ার্ড, কথা বলবে আর ফরওয়ার্ড করবে, মানে স্পিকিং সাথে থাকবে। যদি আমরা দুইজন এখানের মধ্যে থাকি, দুইজন বসে গল্প করি, তাহলে তো এখানের মধ্যে শুধু তো একজন শুনছে না, মানে আমি আমার সাথে আরো একজন বসে আছে, আরেকজন বলছে, তারপরে আমিও বলবো। আমি তো প্রথমে শুনবো, লিসেনিং করব, তারপরে আমি বলবো। সো এর জন্য শুধু লিসেনিং হবে না, লিসেনিং এন্ড স্পিকিং, অবশ্য লিসেনিং এন্ড স্পিকিং হবে, কারণ একজন শুনবে তারপরে বলবে, এইভাবেই তো কনভারসেশনের মধ্যে হয়। লিসেনিং এন্ড রিডিং, কারণ এখানে রিডিং এর কিছু হচ্ছে না, অনলি স্পিকিং, শুধু স্পিকিং নয়, সাথে লিসেনিংও আছে। Next question number 5. Najma is calculating the difficulty level of the text question in language test. In one of her questions, she noticed that difficulty level has a value of 30. What should Najma do to the item? আমরা যে এর আগের ক্লাস করেছিলাম, এর আগের ক্লাসের মধ্যে ঠিক ওইভাবে একটা কোয়েশ্চেন ছিল যে অনেক ডিফিকাল্টি হচ্ছে, আর কোয়েশ্চেনের ভ্যালু ছিল 90, আর এটার ভ্যালু আছে একদম 30, মানে লেস ভ্যালু। সো এই কোয়েশ্চেনটা কি করা উচিত? দি আইটেম শুড বি কিপ ইন দি টেস্ট, এটা রাখা উচিত। দি আইটেম শুড বি ডিসকার্ডেড ফ্রম দি টেস্ট, এটাকে সরানো উচিত, অবশ্য এটাকে সরানো উচিত, একটু লো লেভেলের হবে না। দি আইটেম ইজ মডারেটলি ডিফিকাল্ট ফর দি টেস্ট, মডারেটলি নয়। দি আইটেম ইজ গুড কোয়েশ্চেন ফর দি টেস্ট, এটা এই কোয়েশ্চেনটা যদি এত দিক্কত করছে তাহলে সরানো সব থেকে ভালো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, ইন সাইলেন্ট পিরিয়ড দি লার্নার। সাইলেন্ট পিরিয়ডের মধ্যে, সাইলেন্ট পিরিয়ড বলতে ওই পিরিয়ডকে বোঝানো হয় যখন একটা বাচ্চা ভাষা শিখে, যে প্রথমে যে ভাষাটা শিখে সেই সময়টাকে সাইলেন্ট পিরিয়ড বলা হয়। সে কিছু যেমন ভাষাটা বুঝতে পারছে, ভাষা বলতে পারছে না, এটাকে আমরা সাইলেন্ট পিরিয়ড বলি। আর এই সাইলেন্ট পিরিয়ডটা অনেক ক্রিটিক্যাল পিরিয়ড থাকে, যে আর্লি চাইল্ডহুড আছে, এই আর্লি চাইল্ডহুডের সময় সাইলেন্ট পিরিয়ড থাকে। আর্লি চাইল্ডহুড আবার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য সব থেকে ফাস্টেস্ট হচ্ছে আর্লি চাইল্ডহুড। ইজ এ প্রসেসিং দি ল্যাঙ্গুয়েজ, অবশ্য এই প্রসেস করছে, মানে ভাষা শিখছে, ইফেক্টিভ ভাবে একটা বাচ্চা ভাষা শিখছে, মানে একটা ল্যাঙ্গুয়েজটা প্রসেস হচ্ছে। ফেশিয়াল এক্সপ্রেশন নয়, নট লার্নিং ল্যাঙ্গুয়েজ নয়। ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড, বাচ্চা বুঝে, এই সাইলেন্ট পিরিয়ডের সময় বাচ্চা জিনিসটাকে বুঝে, যে ভাষাটা বলা হচ্ছে তখন সে বুঝে, কিন্তু মেবি বলতে নাও পারতে পারে, কিন্তু বুঝছে। সো অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, ELL students who are learners benefit from having information presented through visual mediums. EL মানে হচ্ছে ইংলিশ লার্নিং ল্যাঙ্গুয়েজ। সো এই যে ইংলিশ লার্নিং ল্যাঙ্গুয়েজ, যেটা এটার মধ্যে স্টুডেন্টস আছে যারা ভিজুয়াল মিডিয়ামস, যারা দেখে দেখে শিখতে ভালো পায়, তাদের কথা বলছে। এরা কোন ধরনের লার্নার হবে? ভিজুয়াল লার্নার না
অডিটরি লার্নার না কাইনেস্থেটিক লার্নার না স্পেশাল লার্নার? এর আগেও আমরা ঠিক ওইভাবে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম আগের ক্লাসের মধ্যে। ভিজুয়াল লার্নার, কারণ এখানে ভিজুয়াল মিডিয়াম দিয়ে দিয়েছে, মানে বাচ্চা দেখে দেখে শিখতে ভালো পাচ্ছে। ইনফরমেশনটা যখন তখন বেনিফিট কর যখন সে জিনিসটাকে দেখে। সো অবশ্য অপশন 1 পজিটিভ, অপশন 1 সঠিক। অডিটরি যারা শুধু শুনে শুনে বলে যে আমি যদি শুনি তাহলে আমি ভালোভাবে বুঝতে পারি, সো এখানে শোনার কথা নয়। কাইনেস্থেটিক যারা মুভমেন্ট করে করতে পারে তাদেরকে বলা হয়। সঠিক অপশন হচ্ছে অপশন 1 ভিজুয়াল লার্নার। Next question number 8. In grammar translation method, grammar is taught. Grammar translation মেথডের মধ্যে গ্রামার কিভাবে পড়ানো হয়? ইন্ডাকটিভ ভাবে, ডিডাকটিভ ভাবে, উইথাউট এক্সপ্লেনেশন না কভার্টলি? কভার্টলি এটা ডিস্ট্রাকশন, উইথাউট এক্সপ্লেনেশন কখনো এক্সপ্লেনেশন ছাড়া হবে, এক্সপ্লেনেশন দিয়ে হবে। বাকি থাকলো ইন্ডাকটিভ আর ডিডাকটিভ। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে গ্রামারটাকে ডিডাকটিভ ভাবে পড়ানো হয়। ডিডাকটিভ বলতে ওই মেথড যে মেথডের মধ্যে প্রথমে রুলটা দেওয়া হয় বা প্রথমে ডেফিনিশন দেওয়া হয়, তারপরে এক্সাম্পল দেওয়া হয়। এখন আমি কি মানি, মেবি গ্রামার যে একটা টপিক আছে যেমন নাউনের বিষয়ে, নাউনটা কি প্রথমে তার রুলটা দিয়ে বললাম যে এটা নাউন। যেমন আমরা যে কোনো জিনিসের নামকে নাউন বলি, এই যে আমি সংজ্ঞাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ডিডাকটিভ মেথডের মধ্যে প্রথমে সংজ্ঞা বা প্রথমে রুলটা দেওয়া হয়, তারপরে এক্সাম্পল দেওয়া হয়। এক্সাম্পল দেব, তারপরে কিছু এক্সাম্পল দেওয়া হয়, যেমন রাম একজন মানুষ, রাম মানুষের নাম, তাই রাম হচ্ছে নাউন। পেন একটা নাম, তাই পেন হচ্ছে নাউন। এইভাবে প্রথমে রুল দেওয়া হয়, তারপরে এক্সাম্পল দেওয়া হয়। ঠিক ওইভাবে গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে ডিডাকটিভলি গ্রামার পড়ানো হয়। ইন্ডাকটিভ মেথডের মধ্যে প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, পরে রুল দেওয়া হয়। যেমন আমরা নাউনটা পড়াচ্ছি ইন্ডাকটিভ মেথডের মধ্যে। ডাইরেক্ট মেথডের মধ্যে গ্রামার পড়ানো হয় ইন্ডাকটিভলি, প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, পরে রুল দেওয়া হয়। সো ইন্ডাকটিভ মেথডের মধ্যে প্রথমে এক্সাম্পল দেবেন, যেমন এই নাউনটা পড়ানো হচ্ছে, নাউন পড়ানোর সময় প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, যেমন রাম, শ্যাম, পেন, টেবিল, ফ্যান, এগুলি নাউন। প্রথমে এক্সাম্পল দিচ্ছে। এই ইন্ডাকটিভ মেথডের মধ্যে প্রথমে এক্সাম্পল দেওয়া, পরে রুল দেওয়া হয় বা পরে ডেফিনিশন দেওয়া হয়। এক্সাম্পল টু রুল হচ্ছে ইন্ডাকটিভ মেথড, আর রুল টু এক্সাম্পল হচ্ছে ডিডাকটিভ মেথড। সো গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে ডিডাকটিভ মেথড দিয়ে গ্রামার পড়ানো হয়, আর ডাইরেক্ট মেথডের মধ্যে গ্রামারকে ইন্ডাকটিভলি পড়ানো হয় বা ইন্ডাকটিভ মেথডে পড়ানো হয়। নেক্সট question number 9. Harinder gives his student flashcard with different scenes. He speak a statement and the student with this scene need to raise their hands. What skill is Harinder testing? Harinder ফ্ল্যাশকার্ড দিয়েছে, তারপরে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, আর যেভাবে সে ইনস্ট্রাকশন দিচ্ছে বা যা কিছু বলছে, বাচ্চাগুলো তার হ্যান্ডসগুলো রেজ করছে, যেভাবে হরেন্দ্রটা বলছে ঠিক ওইভাবে বাচ্চারা করছে। তখন এখানে তাদের কোন স্কিলটা হচ্ছে? রিডিং, লিসেনিং, স্পিকিং, ভিজুয়ালাইজেশন। এখানে তো হরিন্দর বলছে আর বাচ্চাগুলো শুনছে, শোনার পর তারা তাদের হাতগুলো তুলছে। সো এখানে লিসেনিং এর কথা বলছে, অপশন 2 হচ্ছে সঠিক অপশন। নেক্সট question number 10. Nilima is planning a test for her students. She gave them a sentence and underlines a particular word. নীলিমা প্ল্যানিং করছেন যে বাচ্চাদেরকে পড়াবেন, তিনি সেন্টেন্স দিয়েছেন, সেন্টেন্স দেওয়ার পর যে কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে তিনি আন্ডারলাইন করতে বলছেন। ইউজিং মাল্টিপল চুজ items, she wants them to choose the word which is the antonym of the underline word. মানে যে ওয়ার্ডগুলো অ্যান্টোনিম আছে এই অ্যান্টোনিমের মধ্যে আন্ডারলাইন করাচ্ছেন। হোয়াট সাব স্কিল অফ ল্যাঙ্গুয়েজ ইজ নীলিমা টেস্টিং? এখানে নীলিমা কি টেস্ট করছে? লিসেনিং, রিডিং, ভোকাবুলারি, গ্রামার। এখানের মধ্যে আপনার হতে পারে যে এখানে তো নীলিমা বলছে তাই এটা লিসেনিং হতে পারে, এখানে লিসেনিং হবে না, কারণ অ্যান্টোনিমস একটা কোয়েশনের মধ্যে কিওয়ার্ড আছে অ্যান্টোনিমসটা। তারপরে আন্ডারলাইন, এইভাবে আন্ডারলাইন করে আমরা যখন
ভোকাবুলারি শেখায় তখন আন্ডারলাইন করায়। সো অপশন 3টা হবে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11, গাইডেড রিডিং ফাইন্ড দি সাইকোলজিক্যাল জেনেসিস অফ, মানে কোয়েশ্চন এটাই বলছে যে গাইডেড রিডিংটা কে সাজেস্ট করেছেন বা কে দিয়েছেন। ভাইগোস্কিস জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, পিয়াজেস থিওরি, পিয়াজে বা এই সেটপিটির কথা কিছু বলেন নাই, তর্নডাইকও বলেন নাই, স্কিনারও বলেন নাই। ভাইগোস্কি জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে গাইডেড রিডিং পড়ে। গাইডেড রিডিং এর মধ্যে মানে টিচার গাইড করবে, সাথে থেকে টিচার বাচ্চাদেরকে গাইড করবে, পড়ার সময় টিচার সাথে সাথে গাইড করবে। সো এটা ভাইগোস্কির মধ্যে পড়ে। আর ভাইগোস্কির যে জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে জেডপিডি। জেডপিডি ফুল ফর্ম হচ্ছে জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জেডপিডি হচ্ছে ওইটা যে একটা সম্ভাবনা আছে বাচ্চার, সে আগে যেতে পারবে, আমি তাকে যদি কিছু গাইড করি সে আগে যেতে পারবে, এটাই হচ্ছে জেডপিডি। যেমন আপনি একটা স্টুডেন্ট পেলেন যে তার আপনি দেখতে পাচ্ছেন সে আগে যাইতে পারবে, আগে দিয়ে আগাতে পারবে। সো আপনি তাকে কিছু কিছু হেল্প করলেন, সে এই হেল্পের কারণে সে আরো আগে বাড়তে পারলো। সো এটাই হচ্ছে জেডপিডি, যে সম্ভাবনা থাকাটা সেটা হচ্ছে জেডপিডি। আপনি বাইক চালাতে পারবেন, এটা সম্ভাবনা আছে, যদি কেউ হেল্প করে, এই যে হেল্প করাটা হয়ে যাবে গাইড দেওয়া বা স্ক্যাফোল্ডিং যেটাকে বলা হয়। অপশন 1 হচ্ছে সঠিক। Next question number 12. Poonam is getting her students to detect rhyming sound in words. By doing so, she is strengthening their. পুনম কি করছে? সাউন্ডের দিকে খেয়াল রাখছে, যখন কিছু একটা কবিতার মধ্যে রাইমিং সাউন্ডের দিকে খেয়াল রাখছে। তো এখানে কোন জিনিসটা মজবুত করছে পুনম? ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, মরফোলজিক্যাল অ্যাওয়ারনেস, গ্রাফোলজিক্যাল অ্যাওয়ারনেস, গ্রামার অ্যাওয়ারনেস। এই সেম অ্যাজ ইট ইজ আরেকটা কোয়েশন এর আগের ক্লাসের মধ্যে পেয়েছিলাম। গ্রামার অ্যাওয়ারনেস নয়, গ্রাফোলজিক্যাল অ্যাওয়ারনেস লিখার সাথে সম্পর্কিত, মরফোলজিক্যাল ওয়ার্ডের সাথে সম্পর্কিত, ওয়ার্ড ফরমেশনের সাথে সম্পর্কিত। এখানে সাউন্ডের কথা বলছে, সাউন্ডটা ফোনোলজিক্যালের সাথে সম্পর্কিত, তাই এটা হচ্ছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস কি? যখন আপনি যে কোনো একটা সাউন্ডকে ম্যানিপুলেট করতে পারবেন বা প্রডিউস করতে পারবেন, তখন সেটা হবে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। যেমন একটা ওয়ার্ড আছে, আমরা বললাম মিস্টার আলোক, একটু জুড়ে বললাম, এই যে জুড়ে বলাটা এটাই হচ্ছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। যে কোনো একটা সাউন্ডটাকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন। যখন কেউ আপনাকে কল করলো, নাম্বারটা সেভ করা নয়, এই সেভ করা নাম্বার নয়, আপনি রিসিভ করলেন, সাথে সাথেই যদি আপনার চেনা জানা পরিচিত থাকে তাহলে বলে দিবেন যে এখানে তো ওই ফ্রেন্ডটা আমার ফোন করেছে। এটাই হচ্ছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। সো অপশন 1টা হচ্ছে সঠিক। Next question number 13. Sudha wants to model fluent reading her students. Which reading strategy should she implement in her class? সুধা কি করতে চাচ্ছেন যাতে বাচ্চাদের রিডিং গুলো ফ্লুয়েন্ট হয়, তখন উনার কি ধরনের স্ট্র্যাটেজি ইউজ করা ভালো হবে? স্কিমিং, স্ক্যানিং, সাইলেন্ট রিডিং, রিড অ্যালাউড। এখানে স্কিমিং স্ক্যানিং এর কথা আসছে না। যখন বাচ্চারা রিড অ্যালাউড একটু বড় করে পড়বে, মানে টিচার যদি বড় করে পড়েন তাহলে বাচ্চারা একটু শুনবে, তারাও ফ্লুয়েন্ট ভাবে পড়তে পারবে। টিচার কিভাবে পড়ছে সেই স্টাইলটা দেখবে। অনেক বাচ্চারা অনেক ধরনের, কেউ লম্বা করে পড়ে, কেউ দম থেকে এইভাবে পড়ে। সো যদি একজন টিচার সুন্দর করে ভালোভাবে ফ্লুয়েন্টভাবে পড়েন, বাচ্চারাও চেষ্টা করবে ওইভাবে সুন্দর করে পড়া। সো রিড অ্যালাউড হচ্ছে সঠিক অপশন। সাইলেন্ট রিডিং মানে মনে মনে পড়া। সাইলেন্ট রিডিং এত বড় ক্লাসের মধ্যে সাইলেন্ট রিডিং ভালো থাকে, বাট ছোট ক্লাসের মধ্যে যে মনে মনে বাচ্চারা পড়বে এটা ভালো থাকে না। ছোট ক্লাসের বাচ্চারা যাতে বড় করে পড়ে, বড় করে পড়লে তাদের যে প্রনাউন্সিয়েশন আছে, তাদের যে উচ্চারণ আছে, এই উচ্চারণটা ভালো হবে। মানে বাচ্চারা একটু বড় বড় করে পড়বে, আস্তে আস্তে পড়বে না। আস্তে আস্তে পড়লে তাদের প্রনাউন্সিয়েশনটা এত ভালো হবে না। স্ক্যানিং হচ্ছে ওই জিনিসটা যখন আপনি কোনো একটা জিনিস পার্টিকুলার পিস অফ ইনফরমেশন বার করছেন, যখন একটা মেডিসিনের কিছু এক্সপায়ারি ডেট চেক করছেন, তখন সেটা হবে স্ক্যানিং এর উদাহরণ। স্কিমিং যখন জেনারেল আইডিয়া নেওয়ার জন্য পড়ছেন, তখন সেটা হবে স্কিমিং। যেমন নিউজ পেপার পড়ছেন যে আজকে কি হলো, ফটাফট একবার পড়লেন। এই যে ফটাফট পড়া, এটাই হচ্ছে তাড়াতাড়ি যে পড়া, এটাই হচ্ছে স্কিমিং।
আবার যদি ওই নিউজ পেপারটা যে আজকে কোন জায়গার মধ্যে ফেসিয়ালের জিনিসগুলো দেওয়া আছে ওই জিনিসটা করছেন, তখন আবার হয়ে যাবে স্ক্যানিং। সো এটার সঠিক অপশন হচ্ছে রিড অ্যালাউড, অপশন 4 সঠিক। Next question number 14. Why is it necessary to teach students strategies of learning new vocabulary? যে বাচ্চারা নতুন vocabulary বা শব্দভাণ্ডার শিখবে, কেন এটা ইম্পর্টেন্ট? So that students can acquire new vocabulary on their own. তারা কোনো সময় যাতে নিজে নিজে vocabularyটা শিখতে পারে বা নিজে নিজে acquire করতে পারে। অবশ্য অপশনটা পজিটিভ আছে। যখন বাচ্চাদের কথা বলবে, বাচ্চাদের সাথে আছে অপশন, সেটা পজিটিভ থাকে। সো দ্য স্টুডেন্টস ক্যান রিমেম্বার দি ওয়ার্ডস বাই দে লার্ন মানে যেগুলো তারা শব্দ শিখেছিল সেগুলো রিমেম্বার করবে। রিমেম্বার ওয়ার্ডটা নেগেটিভ, রিমেম্বার রিকল এই ওয়ার্ডগুলো নেগেটিভ থাকে। সো দি স্টুডেন্টস ক্যান অ্যাকোয়ার নিউ ল্যাঙ্গুয়েজ, এই যে ভোকাবুলারি থেকে তারা নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করবে না। সো দি স্টুডেন্টস ক্যান বিকাম গুড লার্নার্স, এই ভোকাবুলারি থেকে তারা ভালো লার্নার্স হয়ে যাবে, এটাও নয়। অপশন 1 পজিটিভ একমাত্র, আর অপশন 1টাই হচ্ছে সঠিক। Next question and last question number 15. If you are appointed as a language teacher, যদি আপনাকে ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে স্কুলের মধ্যে নেওয়া হয়, what type of role will you take to play in the classroom? যদি আপনাকে একটি স্কুলের মধ্যে ল্যাঙ্গুয়েজ টিচারের জন্য নেওয়া হয়, তাহলে আপনি কি ধরনের রোলটা পালন করবেন এই কোয়েশ্চেনের মধ্যে বলছে। অপশন এ হচ্ছে টু ডিসাইড হোয়াট টু টিচ অ্যান্ড হাউ টু টিচ। অবশ্য আপনি শুধু ল্যাঙ্গুয়েজ টিচার নয়, অন্যান্য যে কোনো সাবজেক্টের টিচার হন, আপনি কি পড়াবেন আর কিভাবে পড়াবেন এই জিনিসটা আপনার প্রথমে খেয়াল রাখা উচিত। অবশ্য এই অপশনটা সঠিক থাকবে। টু ক্রিয়েট সিচুয়েশন ফর লার্নিং এন্ড দি লেট স্টুডেন্টস লার্ন, আপনি একটা সিচুয়েশন তৈরি করবেন যে কোন সিচুয়েশন হলে বাচ্চারা ভালোভাবে শিখতে পারবে, এটা আপনি মাথায় রাখবেন। অবশ্য বি পজিটিভ আছে। টু রিপ্রোডিউস দি টেক্সট বিফোর দি লার্নার্স, বাচ্চারা যে রিপ্রোডিউস করবে এটা তো পজিটিভ নয়, এটা আপনার মাথায় রাখবা উচিত নয় যে আমি ওই জিনিসটা পড়বো, যেভাবে পড়াবো বাচ্চারা ঠিক ওইভাবে এক্সামের মধ্যে লিখবে, এটা এই ধরনের টিচার আপনি হবেন না। বাচ্চা নিজের ইচ্ছা মতে প্রকাশ করতে পারবে, যেভাবে তারা শিখছে বুঝছে আপনি তাদেরকে অ্যাসেস করতে পারবেন যে কোনোভাবে, যে ঠিক যেইভাবে আপনি লিখাচ্ছিলেন একটা আনসার। অনেক টিচার আছে এখনো স্কুলের মধ্যে আছে, আমার দেখা আমার অনেক স্টুডেন্টের টিচার আছে যে তারা যেভাবে আনসারটা লিখিয়ে দিয়েছে ঠিক ওইভাবে স্কুলের মধ্যে গিয়ে লিখতে লাগে, যদি এইভাবে না লিখে না তাহলে মার্কস দেয় না। এইভাবে আপনি হবেন না, আপনি হবেন যে তারা নিজেকে এক্সপ্রেস যেভাবে করুক, যদি ইম্পর্টেন্ট জিনিস মেইন কথাটা তুলে ধরতে পারছে তাহলে তাকে মার্কস দিতে পারবেন। সো এটা পজিটিভ অপশন নয়। রিপ্রোডিউস করা মানে যা শিখছে ঠিক ওইভাবে লিখবে বা যা শিখছে ঠিক ওইভাবে বলবে। টু অ্যাক্ট এজ এ ফ্যাসিলিটেটর অ্যান্ড প্রোভাইড কজ হোয়ারএভার নেসেসারি, কিউজ, যখন আপনি দরকার পড়বে তখন আপনি তাদেরকে কিউজ দিবেন, মানে যে স্কেপ ফোল্ডিং আছে, টেম্পোরারি হেল্প আছে, এটা দেবেন। আর ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন সুবিধাতা হিসাবে। এনসিএফ 2005 এর মতেও একজন টিচার হচ্ছেন ফ্যাসিলিটেটর। এনইপি 2020 কি বলে, টিচারকে বলে একজন ফ্যাসিলিটেটর। শুধু অপশন সিটা নেগেটিভ আর বাকি এ বি ডি এটা হচ্ছে পজিটিভ। এই যে অপশনের মধ্যে আমি এই অপশন বাকি অপশনগুলো আমার টাইপিং করতে মিস্টেক হয়ে গেছে, তাই আপনারা লিখে নিয়ে নেন এ বি আর ডি, সিটা নেগেটিভ। এই কোয়েশন আমরা এলিমিনেট করে বার করতে পারলাম মনে যদি বাকি অপশনগুলো সাথে দেওয়া থাকতো। সো এখানে আমরা একটা পেপার কমপ্লিট হলো। ক্লাস কিভাবে হচ্ছে কিংবা ইমপ্রুভ করা দরকার এগুলি আপনি কমেন্টের মধ্যে জানান। আপনারা কমেন্ট করেন না তাই আমার অনেক এত বেশ ভালো লাগে না, ইচ্ছে করে যে আর ক্লাসগুলো দেব না, কারণ ক্লাসগুলো তৈরি করতে অনেক মেহনত লাগে। আর যদি কেউ কমেন্টের মধ্যে কিছু ডিসকাস করে না যে ক্লাস ভালো হচ্ছে কিংবা ওই জায়গায় ইমপ্রুভ করা দরকার, বা আমাকে তো একটু মোটিভেট করতে লাগবে। এখানে তো অনেক স্টুডেন্টরা দেখছে না, কিছু আপনারা দেখছেন কিন্তু কিছু একটা কমেন্ট তো করতে পারেন যে ক্লাস ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে, আমার ভালো লাগবে। আর শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন, আর ভিডিওটা লাইক করবেন, কারণ যদি লাইক না করেন নেক্সট থেকে আর ক্লাস দেওয়ার আমি ইচ্ছা করবে না। চ্যানেলের মধ্যে বাংলা পেডাগোজির ক্লাস আছে, আপনারা দেখতে পাবেন অনেক ডিটেইলভাবে আমি বাংলার ডিসকাস করছি। প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশনে ইম্পর্টেন্ট থাকে,
এক একটা পেপার আমি প্রত্যেকটা পেপার প্রিভিয়াস ইয়ার ডিসকাস করাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রথম থেকে আমার সাথে আছেন যে কিভাবে কোয়েশন রিপিট হচ্ছে বা ওই কোয়েশনটা একটু ঘুমিয়ে ফিরিয়ে আছে। এই যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, এটা কতবার যে কোয়েশন আসলো, বিগ স্কেল কতবার যে কোয়েশন আসলো, কিন্তু কনসেপ্ট সেম, কিন্তু জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছে। একটু ঘুরিয়ে দেওয়াটা আপনিও এলিমিনেট করে বার করতে পারবেন যে ক্লাস থেকে দেখতে দেখতে আপনার অটোমেটিক এটা হ্যাবিটের মধ্যে চলে আসবে। আর আপনারা প্যাসেজ প্র্যাকটিস করতে থাকেন, যদি প্যাসেজ প্র্যাকটিস করবেন না তাহলে অসুবিধা হবে হলের মধ্যে। যদি আপনারা ইংলিশ পেডাগজি আর বাংলা পেডাগজির একটা নোটস বাই করতে চান, হ্যান্ড রিটেন নোটস, তাহলে এই নাম্বারের মধ্যে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনাকে সাথে বাংলা পেডাগজির ফ্রি পিওয়াইকিউজ দেওয়া হবে। এই যদি নোটসটা নিয়ে একবার পড়েন, মানে পিডিএফ ফরম্যাটে আছে, তাহলে আপনার যে 18 থেকে বা 11 থেকে 24 পর্যন্ত যে কোয়েশন পেপারগুলি আছে প্রত্যেকগুলি একবার রিভিশন হয়ে যাবে। আমি থিওরিগুলি ওইভাবে লিখেছি যে গ্রামার ট্রান্সলেশন মেথড কোয়েশন কিভাবে আসছে, ওই কোয়েশন থেকে থিওরিগুলি বের করে আনসার লিখছি। কারণ অনেক পেপার আছে 2022 আর 23-এর মধ্যে অনলাইন হয়েছিল, এখানে প্রায় 23 দিন হয়েছিল। পেপার 1-এর 23টা পেপার, পেপার 2-র 23টা পেপার, অনেকটি পেপার আছে। 21-22-এর মধ্যে অনলাইন, এই যে অনলাইনের কোয়েশন এইগুলি থেকে আমি নোটস তৈরি করেছি। সো এটা আপনি বাই করেন, যদি রিডিং করতে পারেন মানে আপনার ভালোর জন্য পড়ছে। আর যদি বাই করেন না তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো ম্যারাথন তো দিয়েছি। এই ম্যারাথনটা দেখবেন, একবার দেখছেন আবার দেখবেন পরীক্ষার আগে, বাকি যতবার বুঝতে না পারেন ততবার দেখেন। যতবার দেখবেন কিছু নতুন শিখছেন, নতুন শুনছেন, এটা একদম কনফার্ম। সো ধন্যবাদ আপনাদেরকে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির জন্য ক্লাস নাম্বার 14। এর আগের যে ক্লাসগুলো আছে যদি আপনি দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, এই ভিডিওর মধ্যে নতুন আসেন, তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে সিরিয়াল ওয়াইজ দেখবেন। সিরিয়াল ওয়াইজ দেখলে আপনার কনসেপ্টটা ভালোভাবে তৈরি হবে আর প্রত্যেকটা কনসেপ্ট আরও মজবুত হবে। আমি প্রত্যেকটি কোয়েশ্চেন পেপার একটি সিকোয়েন্সে সিরিয়াল অনুযায়ী ডিসকাস করেছি। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনেক ইম্পর্টেন্ট থাকে। আপনারা প্যাসেজ প্র্যাকটিস করতে থাকবেন পরীক্ষার আগ পর্যন্ত। আর থিওরির জন্য পুরাতন একটা ম্যারাথন ছিল, সেটা তো এর আগে যদি দেখে থাকেন তাহলে ভালো, আর যদি দেখেন না তাহলে কোনো অসুবিধা নেই। নতুন আমি একটা ম্যারাথন দিয়েছি যেখানের মধ্যে প্রত্যেকটা টপিক আমি ডিটেলভাবে ডিসকাস করেছি পিপিটির মাধ্যমে। সো আপনারা ওই ম্যারাথনটা দেখবেন। আজকের যে প্রথম কোয়েশ্চন সেটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1। Sudha is teaching class 2 in English. She is using commands, order and instruction so that student perform the action. She is using approach to language learning. সুধা হচ্ছেন ক্লাস 2 একজন টিচার, ইংলিশ টিচার। তিনি বাচ্চাদেরকে কমান্ড দিয়েছেন, অর্ডার দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, আর বাচ্চারা ওই অর্ডার, ওই কমান্ড, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী বাচ্চারা পারফর্ম করছে, অ্যাকশন করছে। সো এখানে কোন অ্যাপ্রোচ সুধা ট্রাই করেছেন? সাজেস্টোপিডিয়া, টোটাল ফিজিক্যাল রেসপন্স, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। এটা হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স, অপশন 1 যেটা সেটাই হচ্ছে সঠিক। অপশন 2 টোটাল ফিজিক্যাল রেসপন্সের মধ্যে একজন টিচার যেভাবে কমান্ড দেবেন বাচ্চারা ঠিক ওইভাবে ফলো করবে, বা যেভাবে অর্ডার দেবেন বাচ্চারা ঠিক ওইভাবে অর্ডারটা ফলো করবে, ইনস্ট্রাকশনটা মেনে চলবে। যেমন টোটাল ফিজিক্যাল রেসপন্সের একটা এক্সাম্পল নিতে পারেন, আমরা যে রাইমস শিখাই বা কিংবা যে অপোজিট ওয়ার্ড এইগুলো আছে, যেমন আমরা বললাম বিগ, বিগ বললে যখন বিগ টিচার বলবেন তখন হাত দিয়ে দেখাবেন বিগ, বলে হাত দিয়ে দেখাবেন বিগ। তারপরে স্মল বলবেন, অপোজিট স্মল, আবার হাত দিয়ে দেখাবেন। ঠিক বাচ্চাদেরকে ওইভাবে টিচার যেভাবে বিগ বলে হাতটা বড় করলেন, ঠিক বাচ্চারাও ঠিক ওইভাবে হাতটা বড় করবে। এইভাবে টিচারের অর্ডারগুলো বাচ্চারা পারফর্ম করবে। সো এটা হচ্ছে টিপিআর মেথডের মধ্যে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ যেটা, এটা হচ্ছে লেটেস্ট অ্যাপ্রোচ আর এটা বেস্ট অ্যাপ্রোচও থাকে। এটার মধ্যে মিনিংফুল থাকে লার্নিং। কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা অনেক ভালো, বাকি এই কোয়েশনের সাথে এটা হচ্ছে না। নেক্সট কোয়েশন নাম্বার 2। বাকি যে আপনার হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ আছে আর সাজেস্টোপিডিয়া, এটা থেকে কখনো কোয়েশন আসে নাই। নেক্সট কোয়েশন নাম্বার 2। ঋতু ওয়ান্টস হার স্টুডেন্ট টু
form words correctly. Ritu needs to understand the word formation involves. Word formation এর মধ্যে কি কি জিনিস থাকে এই জিনিসটা বলতে চাইছে। ঋতু হচ্ছেন টিচার, উনি স্টুডেন্টসদেরকে ওয়ার্ড শেখাচ্ছেন, তখন ওয়ার্ড ফরমেশন হতে কোন জিনিসটা লাগে? স্পেলিং, রিডিং। ওয়ার্ড ফরমেশন করতে স্পেলিং রিডিং লাগে না, রাইটিং লিসেনিং লাগে না, সিনোনিম অ্যান্টোনিমস নয়। কম্পাউন্ডিং এন্ড কনভারসেশনটা ওয়ার্ড ফরমেশনের মধ্যে লাগে। ওয়ার্ড ফরমেশনের মধ্যে একটা সিকোয়েন্স আছে, একটা ওয়ার্ড ফরমেশন হতে তার একটা প্রসেস থাকে। এই প্রসেসটা একবার কোয়েশনের মধ্যে আসছে যে তার প্রসেস আছে, কি কি আছে ওয়ার্ড ফরমেশনের মধ্যে। ওয়ার্ড ফরমেশনের মধ্যে সর্বপ্রথম থাকে কনেজ, সর্বপ্রথম যে স্টেপ সেটা হচ্ছে কনেজ, তারপরে হচ্ছে ব্রোয়িং, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, তারপরে থাকে কম্পাউন্ডিং, তারপরে থাকে ব্লেন্ডিং। এই যে কনেজ, বোরোয়িং, কম্পাউন্ডিং আর আরেকটা প্রসেস আছে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লেন্ডিং। এই স্টেপগুলো আপনারা স্ক্রিনশট মেরে যদি লেখার ইচ্ছা থাকে তাহলে লিখে নেবেন। সো ওয়ার্ড ফরমেশনের যে প্রসেস থাকে এটার মধ্যে থাকে। সো এখানে একটা ওয়ার্ড ফরমেশন হতে তার মধ্যে কি জড়িত থাকবে? স্পেলিং, রিডিং তো আমরা এই যে স্টেপ পড়েছিলাম সেটার মধ্যে নেই। কম্পাউন্ডিংটা আছে, কম্পাউন্ডিং আর বাকি কনভার্সনটা প্রসেসের মধ্যে দেখলাম না, কিন্তু কম্পাউন্ডিং তো একমাত্র এখানে অপশন 2টা হচ্ছে সঠিক। কম্পাউন্ডিং আর কনভারসেশনটা কি? কম্পাউন্ডিং যেমন একটা ওয়ার্ড আছে বিউটি, এই যে একটা ওয়ার্ড বিউটি, বিউটির সাথে আমরা ফুল লাগালাম, এই ওয়ার্ডটা হয়ে গেল বিউটিফুল। এটা হচ্ছে কম্পাউন্ডিং, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড মিল করে একটা নতুন ওয়ার্ড ফরমেশন করলাম, বিউটিফুল। তারপরে কনভার্সনটা হচ্ছে যেমন একটা ওয়ার্ড আছে এবল, এবলটা এই যে এবুলের সাথে আমরা আন লাগা দিলাম, লাগিয়ে আনএবল একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল। এই যে দুইটা, এটাই হচ্ছে কম্পাউন্ডিং আর কনভার্সেশনটা ওয়ার্ড ফরমেশনের বা ওয়ার্ড এর সাথে ইনভলভ জড়িত আছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, Anika always help her learners link the vocabulary they learn in English to the subject they learn in their classes. This help her students. Anika vocabulary সাথে লিংক করেন, সাবজেক্টের সাথে লিঙ্ক করেন যখন তিনি ভোকাবুলারি শেখান, শব্দভান্ডার যখন শেখান তখন তিনি সাবজেক্টের সাথে জড়িত করেন। এখান থেকে বাচ্চাদের কি হেল্প হবে? রিইনফোর্স দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে রিইনফোর্সমেন্ট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে না, কোরিলেট হোয়াট দে লার্ন ইন ইংলিশ টু আদার সাবজেক্ট। অবশ্য মানে তারা কি শিখছে সেটা ইংলিশের মধ্যে কি শিখছে সেটা আদার সাবজেক্টের সাথে জড়িত করছে। অপশন 2টা পজিটিভ অপশন। রিমুভ দেয়ার ফেয়ার, ইংলিশের প্রতি তাদের যে বই আছে সেটা দূর করছেন। মেমোরাইজ ইংলিশ ভোকাবুলারিগুলি মেমোরাইজ করছেন না। অপশন 2টা হচ্ছে সঠিক। যখন তিনি ভোকাবুলারি শেখান তিনি অন্যান্য সাবজেক্টের সাথে কোরিলেট করেন। Next question number 4. Rabi is teaching drama to his young students by using drama. Rabi helping his students. Rabi যখন ড্রামা পড়া তখন কি করে ইউজিং ড্রামা রাবি মানে ড্রামার সাথে কোন জিনিসটা ইম্পর্টেন্ট আছে, ড্রামা থেকে বাচ্চাদের কি জিনিসটা ডেভেলপ হবে এই কথাই বলছে কোয়েশ্চেনের মধ্যে। ডেভেলপ দেয়ার ডায়ালগ রাইটিং অ্যান্ড কম্পিটেন্সি। রাইটিং এর জন্য ডায়ালগ একবার আমরা ধরতে পারি যে তাদের ডায়ালগ কম্পিটেন্সিতে বাড়তে পারে, কিন্তু এখানে রাইটিং বলে দিয়েছে। ডেভেলপ দেয়ার কম্পিটেন্সি টু রিড ড্রামাস, ডেভেলপ দেয়ার কমিউনিকেটিভ কম্পিটেন্সি, ডেভেলপ দেয়ার অ্যাক্টিং ট্যালেন্ট নয় আর কম্পিটেন্সি ড্রামার মধ্যে নয়। ডেভেলপ দেয়ার কমিউনিকেটিভ কম্পিটেন্সি, যখন ড্রামা করবে তখন তো তারা কমিউনিকেট করবে, আর কম্পিটেন্সি মানে ইউজ করা, তখন তো তারা এই ড্রামার মধ্যে জিনিসটাকে স্পিকিংটাকে ইউজ করবে, কমিউনিকেট করবে। সো অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট question number 5. Sujata is teaching her students sentence structure. She use substitution table drills. She is using approach method to teach language. Substitution table ইউজ করছেন সুজাতা যখন গ্রামার পড়ান। স্ট্রাকচারাল মেথডের মধ্যে এটা ইউজ করা হয় না, গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে না কমিউনিকেটিভ না কনস্ট্রাকটিভ
কনস্ট্রাকটিভিস্টের মধ্যে। কনস্ট্রাকটিভিস্ট মধ্যে বাচ্চার প্রিভিয়াস নলেজটা ইম্পর্টেন্ট থাকে, যাতে বাচ্চা প্রিভিয়াস নলেজের উপর ভিত্তি করে নতুন নলেজ নির্মাণ করতে পারবে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে বাচ্চাদেরকে ইন্টারাকশনটাকে বেশিরভাগ ইম্পর্টেন্ট দেওয়া, বাচ্চা কথাবার্তা করে জ্ঞান নির্মাণ করবে বা ক্লাসরুমের মধ্যে কথাবার্তা ডিসকাশন এগুলো বেশিরভাগ থাকবে। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে মাদার টাংকে ইম্পর্টেন্ট দেওয়া হয়। স্ট্রাকচারাল মেথডের মধ্যে এই সাবস্টিটিউশন ড্রিলটা ইউজ করা হয়। সাবস্টিটিউশন ড্রিল বলতে এইভাবে একটা টেবিল, সাবস্টিটিউশন টেবিল, ওই টেবিলের মধ্যে একটা সেন্টেন্স লিখলেন, যেমন হি গোজ টু স্কুল, তারপরে সাবজেক্ট বা অবজেক্ট এইগুলি লিখলেন। এই যে সাবস্টিটিউশন ড্রিলটা যখন আমরা স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে এটা ইউজ করি, অপশন 1টা হচ্ছে সঠিক অপশন। এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বা স্ট্রাকচারাল মেথডকে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথডও বলা হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, Gurjit understand the importance of vocabulary in language learning. What according to you a good strategy to develop vocabulary? vocabularyটা ডেভেলপ করার জন্য এখানে কোনটি সবথেকে ভালো অপশন হবে? স্টুডেন্ট আর আস্কড টু আন্ডারলাইন ডিফিকাল্ট ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স উইথ देम। যে ডিফিকাল্ট সেন্টেন্স আছে সেটার প্রতি তারা আন্ডারলাইন করবে, এভাবে vocabulary শেখানো যাবে না। স্টুডেন্টস আর আস্কড টু গেস দি মিনিং অফ দি ওয়ার্ডস বেসড অন দি গিভেন কনটেক্সট। এই লাইনটা পজিটিভ, যে গেস করা, তারপরে গেস আছে, মিনিং আছে, কনটেক্সট আছে, এই তিনটা ওয়ার্ড অনেক পজিটিভ। বাচ্চা যখন কিছু পড়বে সে বুঝতে পারছে না, তখন সে কনটেক্সট অনুসারে ওই জিনিসটাকে গেস করবে, তখন vocabularyটা ডেভেলপ হতে হবে। অপশন 2টা হচ্ছে সঠিক। স্টুডেন্টস আর আস্কড টু মেক ওয়ার্ড লিস্ট এন্ড মেমোরাইজ ওয়ার্ডটা তো নেগেটিভ, এটার জন্য এটা হবে না। স্টুডেন্টস আর আস্কড টু ইউজ ডিকশনারি এভরি টাইম দে ফাইন্ড এ ডিফিকাল্ট ওয়ার্ড। এভরি টাইম বাচ্চারা ডিকশনারি ইউজ করতে পারবে, বাট যে প্রত্যেক সময় ডিকশনারি ইউজ করবে এটা আবার পসিবল নয়, সো এটা ভুল। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন, যে মিনিং এর মধ্যে তারা যে কনটেক্সট থাকবে সেই কনটেক্সট অনুসারে জিনিসটা গেস করবে। এখন এই যে আপনার একটা সেন্টেন্স পড়লেন, এখানের মধ্যে আপনি কিছু বুঝতে পারছেন না, তখন আপনি কনটেক্সট অনুসারে জিনিসটাকে গেস করে বের করতে পারবেন। Next question number 7. The function of the language acquisition device as proposed by Chomsky is helped children. Chomsky propose করেছেন যে বাচ্চার মধ্যে LAD থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে। সো এটা বাচ্চাদের কি হেল্প করে? আন্ডারস্ট্যান্ড দেয়ার প্যারেন্টস, তাদের যে মা বাবা, তাদের যে প্যারেন্টস থাকে, প্যারেন্টসদেরকে বোঝার জন্য এটা হেল্প করে না। আন্ডারস্ট্যান্ড ইউনিভার্সাল গ্রামার, অবশ্যই ইউনিভার্সাল গ্রামারটা বুঝতে এটা হেল্প করে। যেমন ইউনিভার্সাল গ্রামার বলতে যে আমরা ভাষা শিখি, মাতৃভাষা শিখি, মাতৃভাষা শেখার সময় আমরা গ্রামার আলাদাভাবে পড়ি না, অটোমেটিকভাবে আমরা গ্রামারটা জেনারেট করতে পারবে। যেমন আমি ভাত খাবো, একটা সেন্টেন্স সুন্দরভাবে বলতে পারলাম, এটা এই এলএডির মাধ্যমেই হচ্ছে। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। আন্ডারস্ট্যান্ড এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ বুঝবে এটা নয়। আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ ইজি টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, যে সহজ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ শেখা, এটাও নয়। নেক্সট question number 8. Rekha is teaching English to class 1 students. Rekha class 1 students কে ইংলিশ শেখাচ্ছে। She shows her students picture of the object and then tells their name. তিনি যখন কোনো একটা জিনিস পড়াচ্ছেন তখন কি করছেন, ওই জিনিসের পিকচারটা শো করছেন। হোয়াট ইজ রেখা ট্রাইং টু? যেমন আপেল পড়াচ্ছেন, আপেল বলছেন, সাথে আপেলের একটা ছবি দেখাচ্ছেন, এখানে কি ট্রাই করছেন তিনি? মেক আর ক্লাস ইন্টারেস্টিং, ক্লাসটাকে ইন্টারেস্টিং করছেন। শো অফ হার ড্রয়িং স্কিল, এখানে ড্রয়িং স্কিলের কথা কিছু আসছে না। হেল্পিং হার স্টুডেন্টস লার্ন নিউ ওয়ার্ডস, তিনি কি করছেন, বাচ্চাদেরকে নতুন শব্দ শেখাতে হেল্প করছেন, এটা পজিটিভ অপশন। বাকি ক্লাস ইন্টারেস্টিং হতে পারে, বাট ইন্টারেস্টিং থেকে তো আমাদের বেস্ট অপশনটা বের করতে লাগবে। সো বেস্ট অপশন হচ্ছে অপশন 3 এর মধ্যে। হেল্পিং হার স্টুডেন্টস রিড, পড়ার জন্য এটা হচ্ছে না, যে বাচ্চাদেরকে তিনি নতুন শব্দ শেখাচ্ছেন, নতুন শব্দ শেখানোর সময় পিকচারটা ইউজ করছেন। নেক্সট question number 9. Dash put forth the concept of LAD for language learning. এই যে LAD ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই কনসেপ্টটা কে দিয়েছেন? পিয়াজে,
ওয়াটসন, স্কিনার, চমস্কি। আপনারা নিশ্চয়ই এটা বলতে পারছেন যে এটা হচ্ছে চমস্কি। এর আগেও একটা কোয়েশ্চেন ছিল, আর এটা তো যতটি ক্লাস আছে একটি ক্লাসে এইভাবে রিপিট হতেই যাচ্ছে। প্রিভিয়াস ইয়ার ওইভাবে রিপিট হয়। আমি যা কিছু কোয়েশ্চেন করাচ্ছি প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, আর আপনাদের যে পরীক্ষা আসবে সেটার মধ্যে ও ঠিক ওইভাবে প্রিভিয়াস ইয়ার অনুযায়ী কোয়েশ্চেন আসবে। চমস্কি এটা প্রপোজ করেছিলেন। অপশন 4টা হচ্ছে সঠিক। বাকি পিয়াজে, ওয়াটসন এগুলি এটার সাথে রিলেটেড নয়। এলইডি ফুল ফর্মটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসটা আমাদের মস্তিষ্কের মধ্যে জন্ম থেকেই থাকে, আর এই ডিভাইস থাকার কারণে আমরা যে কোনো ভাষা শিখতে পারি বা অর্জন করতে পারি এই ডিভাইসের মাধ্যমে। আর যত কম বয়স থাকে তো তখন এলইডিটা অ্যাক্টিভ থাকে, বাট যখন বয়স বেশি হয়ে যায় তখন এলইডিটা উইক হয়ে যায়। একটা কোয়েশ্চেন আসতে পারে যে মানুষ যত কম বয়স থাকে তখন ভাষা জলদি দ্রুত শিখতে পারে, আর বয়স কম হলে ভাষা এত দ্রুত শিখতে পারে না। এটা ওইভাবে কোয়েশ্চেন আসে যে মানুষ যে কোনো বয়সে ভাষা শিখতে পারে কিনা, পারে না ওইভাবে। সো মানুষ যে কোনো বয়সে ভাষা শিখতে পারে, বাট যদি কম বয়স থাকে তাহলে সে তাড়াতাড়ি শিখতে পারবে। Next question, question number 10. Before reading the poem Tiger Tiger, Nida initiate a discussion to tigers on the class. What is Nida trying to do? Tiger একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা পড়ানোর আগে নিদা কি করছেন, ক্লাসের মধ্যে টাইগারের বিষয়ে ডিসকাশন করাচ্ছেন। তখন এখানে কি চেষ্টা করছেন তিনি? অ্যাক্টিভেট হার স্টুডেন্টস প্রিয়র নলেজ। একদম সঠিক। তিনি বাচ্চাদের যে পুরানো নলেজ আছে, প্রিভিয়াস নলেজ আছে, ওই নলেজটাকে তিনি অ্যাক্টিভেট করছেন। টেল হার স্টুডেন্টস দি টপিক অফ দি লেসন। এখানে লেসন বুঝে এটা বলছেন না, তিনি ডিসকাশন করাচ্ছেন এই টাইগার বিষয়ে। অ্যাক্টিভেট টেস্ট বার্ডস এটা নয়। টেল হার স্টুডেন্ট হাউ স্টাডি এটাও নয়। অপশন 1টা হচ্ছে সঠিক। তিনি বাচ্চাদের প্রিভিয়াস নলেজটা টেস্ট করছেন বা প্রিভিয়াস নলেজটা অ্যাক্টিভেট করছেন। Next question, question number 11. Substitution table are used to teach. The substitution টেবিলটা কেন ইউজ করা হয়, কি জিনিস পড়াতে? গ্রামার, পোয়েট্রি, ওয়ার্ড মিনিংস, ক্রিয়েটিভিটি পড়াতে আর পোয়েট্রি পড়াতে সাবস্টিটিউশন টেবিল লাগবে না। আমরা তো আগে দেখেছি যে সাবস্টিটিউশন টেবিলের মধ্যে যে সাবজেক্ট এক জায়গার মধ্যে, অবজেক্ট এক জায়গার মধ্যে, এইগুলি দিয়েই সাবস্টিটিউশন টেবিলের মধ্যে। সো যখন আমরা গ্রামার পড়াই তখন এই সাবস্টিটিউশন টেবিলটা ইউজ করি। অপশন 1 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 12. জোসেফ ইউজ বাইলিঙ্গুয়াল ওয়ার্ড লিস্ট while teaching English to his first generation learners. He is using the principal form. জোসেফ কি করছে? বাইলিঙ্গুয়াল ওয়ার্ড। বাইলিঙ্গুয়াল মানে দুইটা ভাষা ইউজ হচ্ছে। সো দুইটা ভাষা ইউজ হচ্ছে কোন মেথডের মধ্যে? এখানের মধ্যে টিপিআর এর মধ্যে টিচার ইনস্ট্রাকশন দেন, বাচ্চারা ফলো করে টিপিআর এর মধ্যে। সো এটা হবে না। গ্রামার ট্রান্সলেশন মেথড, অবশ্য গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে মানে বাইলিঙ্গুয়াল চলছে। প্রথমে ইংলিশটা চলছে, ইংলিশের পরে মাতৃভাষা ট্রান্সলেট করা হচ্ছে। এই কথাটা এই কোশ্চেনের মধ্যে এটাই বলছে যে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। সাইলেন্ট মেথডের মধ্যে টিচার একদম সাইলেন্ট থাকেন, বাচ্চারা ডিসকাস করে বা বাচ্চারা বেশিরভাগ কথাবার্তা বলে এই সাইলেন্ট মেথডের মধ্যে। সাজেস্টোপিডিয়া নয়। সো অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। বাকি এখানের মধ্যে আরেকটি কোয়েশ্চেন লুকিয়ে আছে এই কোয়েশ্চেনের মধ্যে, যে ফার্স্ট জেনারেশন লার্নার। অনেক সময় কোয়েশ্চেন আসে যে বাংলার মধ্যে আসে যে প্রথম জেনারেশন লার্নার কারা বা ফার্স্ট জেনারেশন লার্নার কারা। ফার্স্ট জেনারেশন লার্নার তারা যাদের পরিবারের মধ্যে থেকে কেউ আজ দিন পর্যন্ত স্কুলে ভর্তি হয় নাই, কিন্তু একটা বাচ্চা গিয়ে স্কুলে ভর্তি হচ্ছে। এই যে বাচ্চা, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার। এই কোয়েশনটা বাংলার মধ্যেও আসে আর ইংলিশের মধ্যে আছে, বা কিছু সিলেবাস সেম। আর আপনারা যে পেপার 2 ইংলিশের ক্লাস থাকবে বা পেপার 2 বাংলা ক্লাস থাকবে, যদি আপনার পেপার 1 হয় তাহলে ওই ক্লাসটা দেখবেন। যদি এতদিন পর্যন্ত দেখেন নাই তাহলে এখন থেকে আবার ওই প্রিভিয়াস প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসগুলো একটি করে দেখবেন। প্রিভিয়াস থেকে দেখবেন, হঠাৎ একটি ক্লাসে ঢুকবেন না, কারণ সিকোয়েন্স অনুযায়ী যেতে লাগবে। যেভাবে একবার কোয়েশন আসছে, তারপরে ওই কোয়েশনটা একটু ডিফিকাল্ট, তারপরে আরও ডিফিকাল্ট। কোয়েশনের লেন্থগুলো দেখছেন আপনারা যে কিভাবে কনসেপ্টগুলো সেম থাকে, কিন্তু ল্যাঙ্গুয়েজ, কোয়েশনের যে ল্যাঙ্গুয়েজ বলার যে তালিকা, এটা চেঞ্জ হয়ে যায়।
সো পেপার 2 ক্লাসটা দেখবেন, কোনো ধরনের তফাৎ নেই। পেপার 2 ক্লাসগুলো দেখার পর আপনার কনসেপ্টটা আরো মজবুত হবে, আরো যদি বলেন হাই কোয়ালিটির প্রিপারেশন হবে। সো একটা ক্লাসও মিস করবেন না, যে পেপার 2 চাহে বাংলার পেপার 2 ক্লাস হোক আর চাহে ইংলিশের পেপার 2 ক্লাস হোক, যে কিছু ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, রমি টিচেস ক্লাস 3, ক্লাস 3 মধ্যে রমি পড়ান। While dealing with a given play in the textbook, which strategy should Romi use so that her students enjoy the play? মানে টেক্সটবুকের মধ্যে প্লে আছে, প্লেটা কিসের জিনিসে হেল্প করবে বা কিভাবে ভালোভাবে শিখতে পারবে? রিড অ্যালাউড না, রোল প্লে। যদি একটা চ্যাপ্টার থাকে, ওই চ্যাপ্টারের মধ্যে বাচ্চারা রোল প্লে করে, সো রোল প্লে থেকে তাদের লিসেনিং, স্পিকিং, কমিউনিকেটিভ প্রত্যেকটা জিনিস ইনক্লুড হবে। রোল প্লেটা হচ্ছে বেস্ট অপশন, সাইলেন্ট রিডিং নয়, পিকচার কম্পোজিশন নয়, অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, স্কিমিং এন্ড স্ক্যানিং আর দি সাব স্কিল রিলেটেড টু। স্কিমিং আর স্ক্যানিং হচ্ছে রিডিং এর সাব স্কিল। অপশন 3 যেটা সেটা হচ্ছে সঠিক। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং কোনটি সঠিক? সঠিক হচ্ছে রিডিং। রিডিং এর সাব স্কিল হচ্ছে স্কিমিং। রিডিং এর টাইপস আছে ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, এগুলি রিডিং এর টাইপস এর মধ্যে পড়ে। রিডিং এর সাব স্কিল হচ্ছে স্ক্যানিং, স্কিমিং বা কানেক্টিং, প্রিডিক্টিং, সিনথেসাইজিং, এভাবে আরো আছে, এগুলি হচ্ছে রিডিং এর সাব স্কিল। এই স্ক্যানিং, স্কিমিং থেকে অনেক কোয়েশ্চেন আছে। স্কিমিং জিনিসটা কি? স্কিমিং যেমন আপনি কোনো একটা জিনিস পড়ছেন ওভারঅল আইডিয়া নেওয়ার জন্য, বা যে একটা জেনারেল আইডিয়া আছে সেই জেনারেল আইডিয়া নেওয়ার জন্য যেটা পড়ছেন সেটা হচ্ছে স্কিমিং। স্ক্যানিং হচ্ছে যে পার্টিকুলার পিস অফ ইনফরমেশন বা যে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন খোঁজার জন্য পড়ছেন, তখন আপনি স্ক্যানিং, সেটাকে বলবে স্ক্যানিং। আর স্কিমিং যেমন একবার আমরা পড়ার আগে পুরো পার্টটা চুক বুলিয়ে একটু করে দেখে নিলাম, এটা হচ্ছে স্কিমিং, কি আছে না আছে, এটা হবে স্কিমিং। আর স্ক্যানিং এর মধ্যে যে কোনো একটা জিনিস পার্টিকুলার বা স্পেসিফিক কোনো জিনিস খুঁজে বার করার জন্য যে পড়াটা পড়ছি, যেমন আপনি একটা কসমেটিক জিনিস কিনে আনছেন, তার এক্সপায়ারি ডেটটা চেক করছেন, তখন আপনি স্ক্যানিং করেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, লাস্ট কোয়েশ্চন, which one of the following is not a writing skill error? মানে এখানে রাইটিং এর সাথে কোনটি সম্পর্কিত থাকবে না? রং লেটার ফরমেশন, অবশ্য লেটার ফরমেশন করতে ভুল করছেন, রাইটিং এর সঙ্গে থাকবে, এখানে না বলেছে মানে রাইটিং এর সাথে জড়িত থাকবে না। পাঞ্চুয়েশন এরর, এটাও রাইটিং এর সাথে জড়িত থাকবে। ইন্টোনেশন এরর আর স্পেলিং এরর, স্পেলিং তো রাইটিং এর সাথে সম্পর্ক জুড়েই থাকবে। এই যে ইন্টোনেশনটা হচ্ছে স্পিকিং এর সাথে জড়িত, রাইটিং এর সাথে নয়। স্পিকিং এর সাথে জড়িত কিভাবে? যখন আমরা দেখবেন কোনো সময় কোনো ওয়ার্ড বলতে একটু জোর দেই, এই যে রাইজ এন্ড ফল যেটা থাকে, এটাকে বলা হয় ইন্টোনেশন। যে কোনো একটা গান বলতে সময় দেখবেন এক একটা গান এক এক রকমের থাকে, যেমন শাহির আলী বাগার এক একটা গান দেখবেন অনেক লেন্থি ভাবে থাকে, ঠিক ওই যে উতাও ছাড়াও কথা বলার সময়, এটা হচ্ছে ইন্টোনেশন। অপশন 3টা হচ্ছে সঠিক। সো এখানে আমাদের একটা পেপার ডিসকাস হলো, একটা প্রিভিয়াস ইয়ার পেপার যেটা অনলাইনে ছিল। বাকি আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, জানাবেন ক্লাসগুলো কিভাবে হয়েছে, আমার ক্লাস দিতে ভালো লাগবে। যে ম্যারাথন আছে সেই ম্যারাথনটা দেখবেন। আর যদি আপনি পুরো জিনিসটা, পুরো থিওরিটা রিভিশন করতে পারেন, রিভিশন করতে চান, যে আমি যা পড়াচ্ছি বা নোটস যদি রিভিশন করতে চান বাংলা পেডাগজির কিংবা ইংলিশ পেডাগজির, এই নোটসটা আপনি বাই করতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস, এটা আমার হাতের লেখা, আপনি এটাকে বাই করতে পারেন। যে 2012 থেকে 24 পর্যন্ত যতটি কোয়েশন এসেছে সেগুলি আমি অ্যানালাইজ করে তারপর থেকে ওই কোয়েশন থেকে কিওয়ার্ড বের করে নোটসটা তৈরি করছি। যদি আপনার লাগে তাহলে ওই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেটা ফি থাকবে 100 রুপিস। যদি না করেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো ক্লাস দিয়েই যাচ্ছি আর দিয়েই যাব। এটা জাস্ট মানে পয়সা নেওয়ার উদ্দেশ্য এটাই, যে কারো যদি ইচ্ছা থাকে পড়ার, রিভিশন করার, নিজে সেলফ স্টাডি করার, তাহলে এটা করতে পারেন। বাকি আমি এটা এই জন্য
এটা পয়সা নিচ্ছি, কারণ আমি এর আগের বার নোটস তৈরি করেছিলাম আর আমি ফ্রিতে দিয়েছিলাম, বাট ওই নোটসের মধ্যে এত ডিটেল কিছু ছিল না। আমি ফ্রিতে দিয়েছি, টেলিগ্রামের মধ্যে আপনারা খুঁজলে পাবেন, এখানে লেখা আছে কমপ্লিট ইংলিশ পেডাগজি। সো এখান থেকে এই ফ্রি নোটসটা ডাউনলোড করতে পারেন। ওই নোটসটা একজন ইউটিউব চ্যানেল আমার নোটসটা ডাউনলোড করে ওটা বিক্রি করেছে এর আগের বার যে ফ্রিতে হয়েছিল, আর বিক্রি করার পর বলছে যে ওখান থেকে ওই পিডিএফ থেকে 99% কমন আসছে, বাট ওই যে হ্যান্ড রিটেন নোটস ওইটা আমি তৈরি করেছিলাম ওই সময়, কিন্তু উনি আমার নোটসটা বিক্রি করেছেন, বলছেন ওনার নোটস থেকে 99% কমন আসছে, বাট আমার নোটস থেকে এসেছিল, বা আমার নোটসটা তিনি টাইপ করেছিলেন, আমার লেখা হ্যান্ড রিটেন ছিল বাট উনি টাইপ করেছিলেন। এর জন্য আমি এইবার পিডিএফ তৈরি করছি, হ্যান্ড রিটেন নোটস তৈরি করে, আই থিঙ্ক 100 পেজের মতো হবে হ্যান্ড রিটেন লেখা। সো আপনি এটা পড়তে পারেন, রিভিশন করতে পারেন, প্রত্যেকটি মেথড কিংবা প্রত্যেকটা টপিক, ছোটো টপিক হোক বড় টপিক হোক, প্রত্যেক কিছু পুরো সিলেবাসটা ইনক্লুড আছে, বাংলা ইংলিশ সিলেবাস সেম, কোয়েশনও সেমভাবে আসে। সো আপনারা এটা একবার রিভিশন করতে পারেন। পিডিএফটা যদি বাই করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। আর বাংলার প্লেলিস্ট দেওয়া আছে চ্যানেলের মধ্যে, সেখান থেকে বাংলা অনেক ভালোভাবে প্রিপারেশন করতে পারবেন। আমি একদম যতটি কোয়েশ্চেন পেপার আছে সবগুলি বেসিক থেকে ডিসকাস করছি, সেখান থেকে আপনি ক্লাস 1 থেকে দেখে যাবেন। যে কোনো ক্লাস যদি দেখেন, হঠাৎ কোনো ক্লাস দেখবেন না, যদি নতুন থাকেন তাহলে তো যে ক্লাস দেখছেন এই ক্লাসটা দেখে যদি ভালো লাগে তাহলে বাকি ক্লাসগুলো দেখবেন, বুঝতে পারবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করছি, এখান থেকে আমি অনেক ডিটেলভাবে ডিসকাস করাচ্ছি। আর কোনো চ্যানেলের মধ্যে যে ইংলিশটাকে বাংলা ভাষায় এভাবে ডিসকাস করানো হচ্ছে না, বা যে লেটেস্ট কোয়েশনগুলো আছে সব থেকে ইম্পর্টেন্ট থাকে 2022-23 যে অনলাইন পেপার, ওইগুলো ডিসকাস কেউ এত বেশি করায় না, আমি করাচ্ছি। সো আপনারা দেখতে পারেন, বাকি কিছু ফিডব্যাক দিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির জন্য ক্লাস 15। এর আগে 14টা ক্লাস দেওয়া হয়েছে। যদি আপনি দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। চ্যানেলের মধ্যে যে পেপার 2 ক্লাসগুলো আছে, ইংলিশ হোক কিংবা বাংলা হোক, সেই ক্লাসগুলো দেখবেন। যদি পেপার 2 ক্লাসগুলো দেখেন তাহলে আপনার জন্য আরও ভালোভাবে প্রিপারেশনটা হবে। সো পেপার 2 ক্লাসগুলো দেখবেন, মিস করবেন না। আর যারা পেপার 2 আছেন তারা পেপার 1 পেপার 2 প্রত্যেকটি ক্লাস দেখবেন, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। সিলেবাসটা একদম সেম, পেপার 1 পেপার 2 কোনো তফাৎ নেই। পেপার 2 কোয়েশন অনেক সময় পেপার 1 এর মধ্যে রিপিট করে, আর পেপার 1 এর কোয়েশন অনেক সময় 2 এর মধ্যে রিপিট করে। আমি যে সিরিজ শুরু করছি, আপনারা দেখছেন যে প্রত্যেকবার কোয়েশন রিপিট করছে। আমি যা কিছু কোয়েশন করাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোয়েশন করাচ্ছি, এক একটি ডেট ওয়াইজ এক একটি কোয়েশন করাচ্ছি, যেভাবে সিরিয়াল ওয়াইজ ভাবে। সো আপনারা যদি ভালোভাবে প্রিপারেশন করতে চান তাহলে প্লেলিস্টের প্রথম ক্লাস থেকে দেখবেন। হঠাৎ যদি একটি ক্লাস দেখেন তাহলে আপনার বুঝতে এত সুবিধা হবে না। সিরিয়াল ওয়াইজ ক্লাস দেখলে আপনার কনসেপ্টটা ভালোভাবে তৈরি হবে। আজকের যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, নীলিমা ইজ এ ফিজিশিয়ান বাই প্রফেশন। নীলিমা প্রফেশনের একজন ফিজিশিয়ান, মনে করে নেন একজন ডক্টর। শি হ্যাজ বোট এ নিউ বুক on how the COVID-19 vaccination works in the human body। মানুষের শরীরের মধ্যে যে ভ্যাকসিনেশন আছে কোভিড-19 এর, এটা কিভাবে কাজ করে এর বিষয়ে তিনি একটা বুক কিনলেন। she read it in order to practice it and to teach her students what is the reading known as। তিনি কিভাবে যে ভ্যাকসিনেশন কাজ করে এই বিষয়ে প্র্যাকটিস করবেন, তিনি পড়ছেন, তারপরে তিনি বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে পড়াবেন। সো এই যে বুক কিনে এটা পড়া, এই পড়াটা কিসের সাথে সম্পর্কিত? ইন্টেন্সিভ রিডিং না স্ক্যানিং না স্কিমিং না ইন্টেন্সিভ রিডিং, কোনটি? এই যে বুক পড়াটা এটা কোন রিডিং এর মধ্যে পড়ে? এক্সটেন্সিভ রিডিং যদি নীলিমা বুকটা পড়তেন, বুকটা যদি কিনে তিনি আনন্দের জন্য বা মজার জন্য পড়তেন, তখন সেই পড়াটা হতো এক্সটেন্সিভ রিডিং। বাট তিনি এখানে অনেক ভালো করে পড়া লাগবে, কারণ তিনি বোঝাবেন প্লাস তিনি প্র্যাকটিস করবেন। সো যদি এত ভালোভাবে পড়ার দরকার, এটা এক্সটেন্সিভ রিডিং হবে না। এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে আমরা যখন কোনো একটা বই পড়ি আনন্দের জন্য,
প্লেজারের জন্য, তখন সেটা হয় এক্সটেন্সিভ রিডিং। তারপর হচ্ছে স্ক্যানিং। যদি আমি পড়াটা জাস্ট আমি কি জিনিস খুঁজতে চাই, একটা জিনিস আছে, ওই জিনিসটা শুধু পার্টিকুলার একটা জিনিস আছে, ওই জিনিসটা খোঁজার জন্য যখন কোনো জিনিস পড়বো তখন সেই পড়াটা হবে স্ক্যানিং। যদি আমি যে একটা গল্প আছে যে শিয়াল এবং সাপের গল্প, সো শিয়াল সাপকে কখন খেয়েছিল একটা পাঠের মধ্যে আছে, এই শিয়াল কখন সাপকে খেয়েছিল, এই যে এর উত্তরটা খোঁজার জন্য যখন আমি পাঠটা পড়বো তখন সেই পড়াটা হবে আমার স্ক্যানিং। সো স্ক্যানিং হবে না স্কিমিং। স্কিমিং যদি একটা পাঠ আমি পড়ি, ওই পাঠটা জেনারেল ইনফরমেশন বা তার জিস্ট, তার যে সামারি, মোটামুটি আইডিয়ার জন্য পড়ছি, তখন সেটা হবে স্কিমিং। সো এটা স্কিমিং হবে না। যেমন আপনি একটা বুক কেনার জন্য লাইব্রেরির মধ্যে গিয়েছেন, বুকটা কেনার জন্য যে রাফ একটু চোখ ঘুরিয়ে দেখলেন যে বুকের মধ্যে কি কি আছে, টপিকগুলো দেখলেন, সো এই পড়াটা হবে আপনার স্কিমিং এর সাথে। ইন্টেন্সিভ রিডিং, যখন আমি বুকটা অনেক ডিটেইল ভাবে পড়বো, অনেক ডিপলি পড়বো, তখন সেটা হবে ইন্টেন্সিভ রিডিং। সো নীলিমা এখানের মধ্যে বুকটা কিনেছেন, তারপরে ডিটেইল ভাবে পড়েছেন, কিভাবে প্র্যাকটিস করবেন, তারপরে বাচ্চাদেরকে পড়াবেন, মানে এখানে তো অনেক ডিটেইল ভাবে পড়া লাগবে। আমি যদি এই ভিডিওটা তৈরি করছি, তাহলে আমি তো প্রথমে কোয়েশনগুলো পড়বো, আমি ডিটেইল ভাবে পড়তে লাগবে, তারপরে আপনাদেরকে পড়াবো। সো আমার ঠিক ওইভাবে নীলিমা বুকটা কিনেছেন, উনি পড়ছেন, তারপরে পড়াবেন। সো এখানে হবে ইন্টেন্সিভ রিডিং, অপশন 4টা হচ্ছে সঠিক। এই যে ইন্টেন্সিভ, স্ক্যানিং, স্কিমিং বা এক্সটেন্সিভ, এইগুলো যদি আপনি ডিটেইল ভাবে দেখতে চান, তাহলে ডিসক্রিপশনের মধ্যে মেবি লিংক দেওয়া থাকবে যে কমপ্লিট ইংলিশ পেডাগজির থিওরি, এই ভিডিওটা আপনি দেখে নেবেন। এখানে অনেক ডিটেইল ভাবে প্রত্যেকটা টপিক ডিসকাস করা হয়েছে, পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা হয়েছে একটি ভিডিওর মধ্যে, যেটা আপনি পুরো ইউটিউবের মধ্যে ওইভাবে ভিডিও পাবেন না, কোনো চ্যানেলের মধ্যে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যে অনেক ছোট ছোট টপিক থেকে বড় বড় টপিক পর্যন্ত একটা টপিকও ছাড়া হয় নাই, এইভাবে আপনার ভিডিওটা তৈরি করা আছে, ওই ভিডিওটা একবার দেখবেন। যদি আপনি আগের থেকে দেখে নেন, তাহলে এক্সামের আগে আর একবার আপনি রিভিশন দিবেন ওই ভিডিওটা। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 2, হোয়াট ইজ দি স্ট্যাটাস অ্যাকর্ডিং টু ইংলিশ ইন ইন্ডিয়া? ইংলিশ ইন্ডিয়ার মধ্যে কোন স্ট্যাটাসের মধ্যে আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, না অ্যাসোসিয়েট অফিসিয়াল, না একাডেমিক ল্যাঙ্গুয়েজ, না ল্যাঙ্গুয়েজ অফ হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন নয়, একাডেমিক ল্যাঙ্গুয়েজ নয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু ইংলিশ ইন ইন্ডিয়া। এই যে কনস্টিটিউশনের মধ্যে একটা অ্যাক্ট 1963 মধ্যে হয়েছিল, 1963 মধ্যে একটা অ্যাক্ট তৈরি হয়েছিল, যেটার নাম হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, শর্ট ফর্মে বলা হয় OLA। OLA, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, এটা 1963 মধ্যে গঠন করা হয়েছিল। এই যে অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে আর্টিকেল 343(1), এই 343(1) এর মধ্যে হিন্দিকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর আর্টিকেল 343(2) এর মধ্যে ইংলিশকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো অপশন 2 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 3, which of the following statement is true for NEP 2020? এখানে 27 হয়ে গেছে, এখানে হবে 20। সো NEP 2020 এর মধ্যে এখানে কোনটি সঠিক থাকবে? অফ দি 3 ল্যাঙ্গুয়েজেস লার্নড বাই চিলড্রেন, অ্যাট লিস্ট 2 অফ দি 3 ল্যাঙ্গুয়েজ আর নেটিভ টু ইন্ডিয়া। যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আছে, ভারতের শিক্ষা ব্যবস্থার যে ল্যাঙ্গুয়েজ কি নামে পরিচিত, এটা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নামে পরিচিত, এটাও একটা কোয়েশন থাকে। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে অফ দি 3 ল্যাঙ্গুয়েজ চিলড্রেন অ্যাট লিস্ট 2 অর 3 ল্যাঙ্গুয়েজের মধ্যে 2টা ল্যাঙ্গুয়েজ নেটিভ থাকবে ইন্ডিয়ার, অবশ্যই এই অপশনটা সঠিক আছে। অফ দি 3 ল্যাঙ্গুয়েজ লার্ন বাই চিলড্রেন, 1 শুড বি, একটা যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে এটা নয়, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে এডিশনাল হিসাবে নেওয়া হয়। অনেক সময় কোয়েশন আসে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ
কি ধরনের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এডিশনাল হিসাবে ক্লাসের মধ্যে বা বাচ্চারা চুজ করবে, এটা একটা কোয়েশন আসে। অফ দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ লার্ন বাই চিলড্রেন ওয়ান শুড ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা নয়। অফ দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ লার্ন বাই চিলড্রেন ওয়ান শুড নেটিভ, ওয়ান নয় দুইটা, তিনটার মধ্যে দুইটা নেটিভ থাকবে। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমি ওই ভিডিওর মধ্যে ডিটেইলভাবে এক্সপ্লেনেশন করেছি, বা আগের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসের মধ্যেও আমি এক্সপ্লেনেশন করেছি। নেক্সট কোয়েশন নাম্বার 4, হোয়াট ইজ সিমেন্টিক কিউ ইন রিডিং? রিডিং এর মধ্যে সিমেন্টিক কিউটা কি? দি মিনিং অফ এ ওয়ার্ড, যখন সিমেন্টিক দেখবেন মিনিং এর সাথে সম্পর্কিত থাকবে, কোনো না কোনো কিছু মিনিং এর থাকে। যদি শুধু সিমেন্টিক এখানে থাকতো তাহলে আমরা অপশন 1 ঠিক করে চলে যেতাম, কিন্তু সাথে যে একটা ওয়ার্ড আছে কিউ, এই কিউটা দিয়ে আমাদেরকে এই ওয়ানটা হবে না। যদি শুধু সিমেন্টিক হতো তাহলে মিনিং অফ এ ওয়ার্ড বলে চলে যেতাম। দি প্রপার প্রনাউন্সিয়েশন অফ ওয়ার্ড, একটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতে হয় সেটা না। দি প্রম্পট অফ আন্ডারস্ট্যান্ড গ্রামেটিক্যাল আইটেম বোঝার জন্য এটা নয়। দি প্রম্পট দ্যাট সাপোর্ট দি মিনিং মেকিং প্রসেস, মানে যেটা পড়ছেন পড়ার সাথে একটা কিউজ দেওয়া হচ্ছে, প্রম্পট দেওয়া হচ্ছে যাতে আপনি অর্থ নির্মাণ করতে পারেন। সো অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 5, all children begin their schooling in their mother tongue and move on to add at least 2 more language, this known as, একটা বাচ্চা তার স্কুলের শুরুয়াত শুরু করে মাতৃভাষা দিয়ে, তারপরে আরো দুইটা ভাষা অ্যাড করে, এটা কি নামে পরিচিত? থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? না, এটা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নামে পরিচিত নয়। মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম, অবশ্যই এটাকে বলা হয় মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম। প্রথমে তার মাতৃভাষা দিয়ে শুরু করছে, তারপরে আরো ভাষা অ্যাড করছে, এটা হচ্ছে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম। এটা ওইভাবে কোয়েশন আসে যে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি, মানে প্রথমে বাচ্চা মাতৃভাষা দিয়ে স্কুল শুরুয়াত করবে, তারপরে আরো দুইটা ভাষা অ্যাড করবে, এটা কোয়েশন ওইভাবেও আসে। অপশন 2, যেটা কোয়েশন আসে আপনারা ভিডিও দেখার পর তারপরে আবার নিজে নিজে ওই কোয়েশনটা রিপিট করবেন। একবার ভিডিও দেখার পর এটা স্টপ করে দেবেন, স্টপ করার পর প্রথম থেকে আনবেন, তারপরে সাউন্ডটা অফ করে স্টপ করে কোয়েশন নিজে পড়বেন, তারপরে নিজে উত্তরটা খুঁজবেন। তখন আপনার এক তো দেখা হয়ে গেল, বোঝা হয়ে গেল, পরে আবার আপনার প্র্যাকটিসটা হয়ে গেল, তখন আপনার কনসেপ্ট ভালোভাবে তৈরি হবে। নেক্সট কোয়েশন নাম্বার 6, নিপুণ ইজ, যে নিপুণটা কি? এই যে নিপুণ আছে, নিপুণের ফুল ফর্ম ও কোয়েশনে আসে যে নিপুণের ফুল ফর্মটা কি? নিপুণের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি, এটা কোয়েশন আসে। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। আমি কোয়েশনগুলো একটু ডিটেলভাবে বলছি, কিছু জিনিস এক্সট্রা বলছি, কারণ আমাদের ক্লাস আর বেশ থাকবে না, কারণ অ্যাটলিস্ট 15টা ক্লাস হয়ে গিয়েছে, আরো 4টি ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো এর জন্য এখন যে কোয়েশনগুলো ডিসকাস করব, কোয়েশনের মধ্যে ডিটেইলভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনার রিভিশন হয়ে যায়। নিপুণের ফুল ফর্মটা আসে, আর দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ অ্যাচিভিং ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি বাই 2025, এটা পেপারের মধ্যে 2025 ছিল, বাট এটা 2027 হবে, এখানে 525 হবে না। নিপুণ হচ্ছে ভারত সরকারের একটা প্রোগ্রাম যেখানে বাচ্চাদেরকে যে ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি 2027 এর মধ্যে, এর আগে তারা অর্জন করতে পারে। এটা যে ক্লাস 3 পর্যন্ত একটা বাচ্চা ক্লাস 3 পর্যন্ত একটা বাচ্চা আস্তে আস্তে যাতে তার ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি স্কিলগুলো ভালো হয়ে যায়। লিটারেসি বলতে তার যেমন একটা বাচ্চা বর্ণগুলো চিনতে পারে, ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ, শব্দ, যে কোনো একটা শব্দ চেনা বা যে কোনো একটা পার্ট পড়ে বোঝা, এইগুলো লিটারেসির মধ্যে পড়ে। তারপর হচ্ছে নিউমারেসির মধ্যে বলতে যেমন বাচ্চা সংখ্যাগত জ্ঞান থাকে, তার মধ্যে প্লাস মাইনাস এইগুলো, যেমন একটা বাচ্চা দোকানের মধ্যে গিয়ে 10 টাকা দিলে 5 টাকার জিনিস কিনলে তাকে আরো 5 টাকা দোকানদার ঘুরিয়ে দেবে, এটা যেন বুঝতে পারে, এটা হচ্ছে নিউমারেসির সাথে সম্পর্কিত। সো এটা নিপুণ হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা প্রোগ্রাম। অপশন 1টা হচ্ছে সঠিক অপশন।
ন্যাশনাল প্রোগ্রাম এটা নয়, তারপরে এটাও নয়, ন্যাশনাল এডুকেশন স্ট্র্যাটেজি এটাও নয়। অপশন 1টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, এ লার্নার আন্ডারগোজ ভেরিয়াস স্টেজ as he learns to write well, what is known as? একজন লার্নার বা একজন বাচ্চা বিভিন্ন স্টেজ গুজরে তারপরে সে এক ভালোভাবে লেখে, এই যে এটাকে কি বলা হচ্ছে? প্রোডাক্ট অ্যাপ্রোচ অফ রাইটিং, প্রসেস অ্যাপ্রোচ অফ রাইটিং, ইমার্জেন্ট রাইটিং স্ট্র্যাটেজিস, হুড ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। এখানে অ্যাপ্রোচের মধ্যে কিছু আসছে না, বা আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রোচের মধ্যে কখনো এই কোয়েশনের মধ্যে আবার শুধু প্রসেস অ্যাপ্রোচ দিতে পারে। অ্যাপ্রোচ, প্রোডাক্ট অ্যাপ্রোচ, প্রসেস অ্যাপ্রোচ, এটা হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ। অপশন 2টা হচ্ছে সঠিক। যে প্রসেস অ্যাপ্রোচ রাইটিং এর মধ্যে অনেক স্টেজ আছে, প্রথমে ব্রেইনস্টর্মিং, তারপরে ড্রাফটিং, প্রি ড্রাফটিং, এইগুলি অনেক স্টেজ আছে, তারপরে পাবলিশিং, অনেক ধরনের স্টেজ থাকে রাইটিং এর মধ্যে। এই যে রাইটিং এর স্টেজ, এই রাইটিং এর স্টেজ এক একটা স্টেজ শেষ করে একটা বাচ্চা প্রথমে ইমার্জেন্ট লিখে আঁকাবুকি করে, তারপরে অ আ শিখে, তারপরে সেন্টেন্স লেখা শেখে, এটাকে বলা হয় প্রসেস অ্যাপ্রোচ অফ রাইটিং। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। ইমার্জেন্ট রাইটিং, এটা কোয়েশন আছে যে ইমার্জেন্ট লিটারেসি স্কিল কি বা ইমার্জেন্ট রাইটিং কি। যে একটা বাচ্চা স্কুলে যাওয়ার আগে কিছু দক্ষতা তার মধ্যে এসে যায়, লেখা হোক কিংবা পড়া হোক, এইগুলোকে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি স্কিল। আর যেমন ইমার্জেন্ট রাইটিং কি, একটা বাচ্চা ছোট থাকতে দেখবেন পেন্সিল নিয়ে ওয়ালের মধ্যে কিংবা চাচাতো ভাই বোন কিংবা ছোট ভাই বোনদের বুক নিয়ে সেখানের মধ্যে টানাটুনি করে বা কিছু আঁকাআঁকির চেষ্টা করে, এটাকে বলা হয় ইমার্জেন্ট রাইটিং। বা এই যে কখনো কোয়েশন আসে যে একটা বাচ্চা তার বইয়ের কপি নিয়ে সেখানের মধ্যে আঁকিছে, এই যে লেখা, এই যে আঁকা, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্ক্রিবলিং। এই স্ক্রিবলিংটা আসে কোয়েশনের মধ্যে। এটাও সঠিক অপশন হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ অফ রাইটিং। কোয়েশন নাম্বার 8, দি মেজর এইম অফ টিচিং পোয়েট্রি, পোয়েট্রি পড়ানোর উদ্দেশ্যটা কি থাকে, মেজর এইম কি থাকে? অ্যাপ্রিসিয়েট অ্যান্ড এনজয় দি ডিলাইট অফ লিটারেচার ল্যাঙ্গুয়েজ। অবশ্য যখন পোয়েট্রি বা পোয়েম দেখবেন তখন মনে করবেন যে অ্যাপ্রিসিয়েট বা এনজয়ের জন্য এগুলি পড়ানো হয়। অপশন 1 সঠিক আছে। লার্ন ল্যাঙ্গুয়েজ পোয়েট্রি, এটা নয়। লার্ন গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউজড ইন পোয়েট্রি, লার্ন টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দি পোয়েট থিংস কি। রাইটার কি চিন্তা করছেন, এটা দেখার কোনো কথা নয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, মুভিং ফ্রম মিনিং টু ফর্ম ইন গ্রামার টিচিং লার্নিং। গ্রামার টিচিং লার্নিং এর মধ্যে মিনিং থেকে ফর্মের দিকে যাওয়া, এটা কি? প্রসিডিউরাল নলেজ, ডিক্লারেটিভ নলেজ, প্রসেস অ্যাপ্রোচ না প্রোডাক্ট অ্যাপ্রোচ? এটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। অপশন 1 হচ্ছে সঠিক। এটা আপনি মনে করলে মুখস্থ করে নেবেন যে মিনিং টু ফর্ম যাওয়া, এটা কি? এটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। অনেক সময় আসে যে ভাষা সম্পর্কিত জ্ঞান কি? ভাষা সম্পর্কিত জ্ঞান হচ্ছে ডিক্লারেটিভ নলেজ। বাকি প্রসিডিউরাল আর ডিক্লারেটিভ আমি ম্যারাথনের মধ্যে ডিসকাস করেছি, দেখবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, এ টিচার কালেক্টস দি এরর অফ লার্নার্স once in a while and discuss them in the class without mentioning who has committed such error, what does she do? একজন টিচার কি করছেন, বাচ্চাগুলো যে ভুল করেছে এই ভুলগুলো তিনি পুরো ক্লাসের মধ্যে আলোচনা করেছেন, মেনশন করছেন না যে তুমি ওই ভুলটা করেছো। এই যে এখানে তিনি কি করছেন, she provides feedback on learners use of language। অবশ্য ল্যাঙ্গুয়েজ ইউজ করার ফিডব্যাক দিচ্ছেন, কারণ এটা পজিটিভ অপশন। she finds fault with learners, এখানে ফল্টস পেয়েছেন, এইভাবে কিছু হচ্ছে না। she teaches language থ্রু ডিসকাশন, এখানে ডিসকাশন করছেন না, কারণ যে জিনিসটা ভুল হয়েছে, এক তো বাচ্চাদের মধ্যে কোনো লজ্জা লাগবে না, যদি আমি মেনশন করে দিই তাহলে লজ্জা লেগে যাবে। সো আমি মেনশন করলাম না যে তুমি ভুল করেছো, আমি পুরো ক্লাসকে বলে দিলাম, তখন কি হবে, ফিডব্যাক হয়ে যাবে। এখানে ডিসকাশন হচ্ছে না, এখানে রিমিডিয়াল টিচিং হচ্ছে না। রিমিডিয়াল টিচিং যখন আমি তাদেরকে আবার ওই জিনিসটা পড়াতাম যেটা ভুল করছে, তখন সেটা হয়ে যেত রিমিডিয়াল টিচিং। Next question number 11, a teacher of class 8 asked her learners to go around the city or the village and collect information about the village monuments and important places so as to design a poster about the village for visitors. What
ইজ দিস অ্যাক্টিভিটি নোন এজ? একজন টিচার বাচ্চাদেরকে বললেন, ক্লাস 8 এর বাচ্চাদেরকে বললেন যে তোমরা যাও শহরের মধ্যে কিংবা ভিলেজের মধ্যে গিয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করো, ভিলেজের মধ্যে কি কি মনুমেন্টস আছে, কি কি ইম্পর্টেন্ট প্লেস আছে, তারপরে একটা পোস্টার তৈরি করো। এই যে এটা কি, এটা প্রজেক্ট টাস্ক, প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, গ্রুপ ওয়ার্ক, এই ধরনের যখন দেখবেন যে ইনফরমেশনগুলো কালেক্ট করা হচ্ছে, তারপরে একটা পোস্টার ডিজাইন করা হবে বা ইনফরমেশন কালেক্ট করার পর একটা রিপোর্ট তৈরি করা হবে, তখন বুঝে নেবেন এটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। অপশন 2টা হচ্ছে সঠিক। গ্রুপ ওয়ার্ক, গ্রুপের মধ্যে কাজ করছে সেটা। এই যে প্রজেক্ট ওয়ার্কের একটা মানে প্রজেক্ট ওয়ার্কের জন্য একটা কিউজ মনে করে নেন যে ইনফরমেশন কালেক্ট হচ্ছে বাট লাস্টে লেখা আছে কি রিপোর্ট তৈরি করা বা একটা পোস্টার ডিজাইন করা কোয়েশনের লাস্টে, তখন সেটা হবে প্রজেক্ট ওয়ার্ক। অ্যাসাইনমেন্ট মানে 2-3 জনকে দিয়ে দিলাম, তারা করবে এইগুলো। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 12, দি স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ নোন এজ? ভাষার বিষয়ে যে স্টাডি বা ভাষা বিষয়ে যে অধ্যয়ন, এটা কি নামে পরিচিত? ল্যাঙ্গুয়েজ পেডাগজি, লিঙ্গুইস্টিক, গ্রামার অফ দি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং কনটেক্সট। এটা একদম সহজ কোয়েশ্চন যে ভাষার বিষয়ে স্টাডি এটা কি, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক, বা বাংলার মধ্যে আসবে যে ভাষার অধ্যয়ন কি নামে পরিচিত? ভাষা তত্ত্ব। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 13, লার্নিং আউটকাম এইম এট প্রমোটিং। লার্নিং আউটকামটা কি প্রমোট করতে চায়, বা এটা ওইভাবে কোয়েশ্চন আসে যে লার্নিং আউটকামটা কি। লার্নিং আউটকাম, যদি আমি একটা সেশন কমপ্লিট করি, একটা কোর্স কমপ্লিট করি, কোর্স কমপ্লিট করার পর আপনারা কি শিখতে পারলেন, সেটা হচ্ছে লার্নিং আউটকাম। বা যদি আমি এই ভিডিওটা বলি যে এই ভিডিওটা আমি কমপ্লিট করলাম, তার থেকে আপনারা কি জ্ঞান আহরণ করলেন, দেখি এই কোয়েশনের আনসারটা বলুন, তখন সেটা হবে লার্নিং আউটকাম। স্কিল বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং, না এটা স্কিল বেসড এটা নয়। কম্পিটেন্সি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং, মাস্টারি লার্নিং না, থ্রু আন্ডারস্ট্যান্ডিং গ্রামাটিক্যাল নলেজ এটা নয়। আর লার্নিং আউটকাম এটা প্রমোট করতে চায় যে আপনি যেগুলি শিখছেন সেগুলি অ্যাপ্লাই করতে পারছেন কিনা। কম্পিটেন্সি মানে আপনার মধ্যে কম্পিটেন্সি আসলো কিনা আসলো না, আপনি যে ভাষাটা শিখছেন সেই ভাষাটা ইউজ করতে পারছেন কিনা পারছেন না, রিয়েল লাইফের মধ্যে অ্যাপ্লাই করতে পারছেন কিনা পারছেন না, এটাই লার্নিং আউটকামটা প্রমোট করতে চায়। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 14, সেকেন্ড লাস্ট কোয়েশ্চন, Rahim, a student of class 6, applies his previous knowledge to understand the meaning of the text he reads. রহিম ক্লাস 6 এর একটা স্টুডেন্ট, সে অ্যাপ্লাই করছে তার প্রিভিয়াস নলেজগুলো যখন পাঠ পড়ছে তখন। উইচ মডেল অফ রিডিং ডাজ হি অ্যাডপ্ট? এখানে সে কি মডেল অ্যাডপ্ট করেছে? টপ ডাউন মডেল না বটম আপ মডেল না প্রসেস মডেল না প্রোডাক্ট মডেল? এখানে সে টপ ডাউন মডেল ইউজ করেছে। অপশন 1, টপ ডাউন মডেলের মধ্যে আমরা প্রিভিয়াস নলেজটাকে অ্যাপ্লাই করি, যে পরে কি আসবে বা আগে এইটা পার্ট পরে কি বুঝলাম, আগে যে জিনিসটা বুঝেছিলাম সেটার সাথে কানেক্ট করি টপ ডাউনের মধ্যে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 15, হোয়াট ইজ অ্যান অথেন্টিক টেক্সট? অথেন্টিক টেক্সট মানে কি? এ রিটেন ফর আদার পারপাসেস বাট ইউজ ফর টিচিং লার্নিং অফ এ ল্যাঙ্গুয়েজ। অন্য কোনো জিনিসের জন্য কোনো কিছু লেখা হয়েছে বাট আমি টিচিং লার্নিং এর মধ্যে এনে এগুলো ডিসকাস করাচ্ছি, এটা অথেন্টিক টেক্সট। এ টেক্সট ডেলিবারেটলি রিটেন বাই টেক্সট বুক রাইটার্স এন্ড ইউজ ফর টিচিং লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। একজন টেক্সট বুক রাইটার লিখেছেন, এটা নয়। এ টেক্সট ফর টিচিং লার্নিং ল্যাঙ্গুয়েজের জন্য লেখা হচ্ছে, এটা ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি ফর দি টিচার ফর টিচিং লার্নিং অফ এ ল্যাঙ্গুয়েজ, এটা নয়। অথেন্টিক টেক্সট ওই জিনিসগুলা যেমন একটা অন্য কোনো বিষয়ে রচিত হয়েছে জিনিসগুলো, যেমন নিউজ পেপার। এই নিউজ পেপারটা তো নিউজের জন্য রেডি হয়েছে, বাট ওই নিউজ পেপারের একটা কাটিং বা ওই নিউজ পেপারটা আমি ক্লাসের মধ্যে এনে ডিসকাস করলাম, তখন সেটা হয়ে যাবে আমার জন্য অথেন্টিক টেক্সট বা অথেন্টিক মেটেরিয়াল। এটা ওইভাবে কোয়েশ্চন আসতে পারে যে অথেন্টিক মেটেরিয়াল কি। সো অপশন 1 হচ্ছে সঠিক। এ টেক্সট ফর আদার পারপাসেস, অন্য কোনো জিনিসের জন্য রচিত হয়েছে বাট আমি টিচিং লার্নিং এর মধ্যে ওইগুলো ইউজ করলাম। সো অপশন 1 হচ্ছে সঠিক। এখানে আমাদের ক্লাসটা কমপ্লিট হলো। আপনারা ক্লাসটা কিভাবে হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন। বাকি যে বাংলার পেডাগজির ক্লাস আছে সেগুলো দেখবেন, পেপার 1 হোক
কিংবা পেপার 2 হোক, আপনার এটা নিশ্চিত করবে না যে আমার পেপার 1 আমি পেপার 1 এর ক্লাস দেখব। যদি পেপার 2 ক্লাসগুলো দেখেন না, তাহলে পেপার 2 যেটি ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখবেন, চাহে সিডিপি হোক, চাহে ইংলিশ হোক, চাহে বেঙ্গলি হোক, প্রত্যেকটা ক্লাস দেখবেন। আপনার বন্ধু বান্ধব থাকলে শেয়ার করবেন যে এই চ্যানেলের মধ্যে বাংলাতে প্রিপারেশন করানো হয়েছে বা 15টি ক্লাস আছে, দেখে নেন, বুঝবেন কোয়েশ্চেনগুলো। আমি তো আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি। সো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে। আর প্যাসেজ প্র্যাকটিস করা চাইবেন না, পরীক্ষার আগ দিন পর্যন্ত এক একটা প্যাসেজ প্র্যাকটিস করতেই থাকবেন। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির জন্য ক্লাস 16, ক্লাস নাম্বার 16। যদি আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। যদি সিরিয়াল ওয়াইজ দেখেন তাহলে আপনার জন্য ভালো হবে। যদি আপনি নতুন চ্যানেলের মধ্যে এসে থাকেন তাহলে ওই প্লেলিস্ট থেকে একটি সিকোয়েন্স অনুসারে সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দেখবেন, আপনার জন্য ভালো হবে। কারণ এক একটি পেপার আমি ডিসকাস করেছি সিরিয়াল অনুযায়ী, 2018 থেকে 2024 পর্যন্ত পেপার ডিসকাস করব। সো আপনারা সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দেখে নেবেন। চ্যানেলের মধ্যে থিওরির জন্য একটি ভিডিও দেওয়া আছে, কমপ্লিট ইংলিশ পেডাগজি আর বাংলা পেডাগজি। ইংলিশ আর বাংলার সিলেবাস সেম, তাই আমি একটি ভিডিওর মধ্যে পুরো থিওরিটা কমপ্লিট করেছি। প্লেলিস্টের প্রথম ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখবেন। ভিডিওর মধ্যে প্রত্যেকটা টপিক ডিসকাস করা হচ্ছে, চাহে ছোট ছোট টপিক হোক আর চাহে বড় বড় টপিক হোক, প্রত্যেকটা টপিক ডিটেইল অনুযায়ী ডিসকাশন করা হয়েছে। আজকে যে প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। The teacher started the day with greet and meet activity in which she asked learner to share an incident that they enjoy most. This activity will help the learners for first grade 2, মানে ক্লাস 1 এর ধরে নেন, ফার্স্ট গ্রেডের লার্নারের দিনের যে শুরুয়াত গ্রিট আর মিট অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি দিয়ে শুরুয়াত করছেন টিচার, যেখানে অ্যাক্টিভিটির মধ্যে বলা হচ্ছে যে তোমরা তোমাদের যে সব থেকে কোন দিনটা বেশি ভালো করে এনজয় করেছিলে এই বিষয়ে বলো। এখান থেকে তাদের কি হেল্প হবে? অ্যাচিভ গ্রস মোটর স্কিল, তাদের গ্রস মোটর স্কিল অ্যাচিভ হবে। গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিল, এটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে জড়িত, সিডিপির সাথে জড়িত। যদি আপনি সিডিপির জন্য থিওরি খুঁজছেন বাংলা মিডিয়ামে, তাহলে এই চ্যানেলের মধ্যে সিডিপিরও কমপ্লিট বাংলা থিওরি দেওয়া আছে, একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। ইউটিউবের কোনো চ্যানেলের মধ্যে ওইভাবে সিডিপি বাংলা ভাষায় ডিসকাস করা হয় না। সো আপনারা যদি চান তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। সাথে সিডিপির অনেক পিওয়াইকিউস ক্লাসও করানো হচ্ছে, প্লেলিস্টের মধ্যে আছে, দেখতে পারবেন। যদি নতুন হন তাহলে এই চ্যানেল থেকে বেঙ্গলি, সিডিপি, ইংলিশ প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন। সো অ্যাচিভ গ্রস মোটর স্কিল, একটি হচ্ছে ফাইন মোটর স্কিল আর একটি হচ্ছে গ্রস মোটর স্কিল। ফাইন মোটর স্কিল হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটা ছোট ছোট মাংসপেশির সাথে সম্পর্কিত, যেমন ড্রয়িং করা, একটা সুতার মধ্যে, একটা সুইয়ের মধ্যে সুতা ঢুকানো বা ব্রেডের মধ্যে জ্যাম লাগানো, এইগুলি ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ে। গ্রস মোটর স্কিলের মধ্যে পড়ে যেমন বড় বড় মাংসপেশিগুলো যখন ইউজ হয়, যেমন দৌড়ানোর সময়, হাঁটার সময়, সাঁতার কাটার সময়, এইগুলির সময় গ্রস মোটর ইউজ হয়। সো এখানে তারা কথাবার্তা বলবে, তাদের কি হয়েছে, কখন এনজয় করেছিলেন, এখানে তাদের গ্রস মোটর স্কিল ডেভেলপ হবে না। বিকাম ইফেক্টিভ কমিউনিকেটরস, অবশ্যই এটা হতে পারে, কারণ তারা এখানে কমিউনিকেট করবে, মানে কি হয়েছিল, তাদের কেন এনজয় করেছিল, একজন ভালো ভাবে ডিসকাস করতে পারবে। সো ইফেক্টিভ কমিউনিকেটরস হতে পারে। কাম অন টাইম, যাতে তারা ক্লাসের মধ্যে সময় আসে, এই জন্য রিটেন মিড অ্যাক্টিভিটি করানো হচ্ছে না, এটা ডিস্ট্রাক্টেড কোয়েশ্চেন। ইন্ট্রোডিউস নিউ কনসেপ্ট উইথ ইচ আদার, এক একজন স্টুডেন্টদেরকে নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে না, এটা নয়। এটা যাতে তারা ভালো কমিউনিকেটরস হতে পারে, যখন তারা কথাগুলো বলবে ইফেক্টিভভাবে কমিউনিকেট করতে পারবে। সো অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। Next question, question number 2. Which language is acquired unconsciously? কোন ভাষাটা আমরা আনকনসিয়াসলি অ্যাকোয়ার করি? একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। অ্যাকুইজিশন হয় যখন আমরা অটোমেটিক এনভায়রনমেন্ট থেকে পিক আপ করে নেই, আর লার্নিং হয় তখন যখন আমরা
স্কুলের মধ্যে গিয়ে আমরা জানি যে আমরা অ্যাওয়ার থাকি, আমরা ভাষাটা শিখছি, তখন লার্নিং হবে। কনসিয়াস থাকবে আমরা, তখন আমরা লার্নিং করব। সো আনকনসিয়াসলি কোন ভাষাটা আমরা আনকনসিয়াসলি মানে অ্যাওয়ার থাকি না কোন ভাষার মধ্যে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে, স্কুল ল্যাঙ্গুয়েজের মধ্যে, ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, স্কুল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে আমরা জানবো যে আমরা ভাষাটা শিখছি, কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে আমরা মাদার টাং যেটা, সেটাকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সো যখন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা শিখি তখন আমরা অ্যাওয়ার থাকি না বা কনসিয়াস থাকি না, আমরা আনকনসিয়াস থাকি, আমরা অবচেতন থাকি। যখন আমরা মাতৃভাষাটা শিখলাম আমরা কি জানতাম আমরা ভাষা শিখছি? না, জানতাম না। আমাদের বাবা মা, প্যারেন্টস বা আশেপাশের লোকজনের কাছ থেকে আমরা এই ভাষাটা শিখে নিলাম। সো এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আনকনসিয়াসলি হয়ে থাকে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা অপশন 1 হচ্ছে সঠিক। আর যদি কনসিয়াসলি হয়ে যায় তাহলে বাকি যে অপশনগুলো আছে সেগুলি কনসিয়াসলি হয়ে যাবে। Next question, question number 3. A school leader must organize assessment of children of 3 to 9 years of age group 2. স্কুলের মধ্যে বা স্কুলের লিডার যে কোনো টিচারও হতে পারে, যে অ্যাসেসমেন্ট করানো হয় 3 থেকে 9 বছরের মধ্যে। কেন অ্যাসেসমেন্ট করানো হয়? এখানে যে 3 থেকে 9 নয়, 9 বছর শুধু এটা নয়, যে কোনো ক্লাস বা যে কোনো বিষয়ে এই অ্যাসেসমেন্টের বিষয় যখন আসবে তখন কেন অ্যাসেস করা হয় তাদেরকে, ক্যাটাগরাইজ দেম মানে তাদেরকে ক্যাটাগরাইজ করবে। ক্যাটাগরাইজ বলতে যেমন তুই ফার্স্ট পজিশনের, তুই সেকেন্ড পজিশনের, এইভাবে আমরা করব না। ক্যাটাগরাইজেশন জন্য আমরা অ্যাসেসমেন্ট করি না। এই ক্যাটাগরাইজ এই ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড। গ্রেড দেম, তাদেরকে গ্রেড যে তুই এ গ্রেড, তুই বি গ্রেড, এইভাবে না, এভাবে বলতে পারবো না। অ্যাসেস দেয়ার স্ট্রেংথস, নিড এন্ড ইন্টারেস্ট, অবশ্যই আমরা এই জন্য অ্যাসেসমেন্টটা করি যাতে আমরা বাচ্চাদের স্ট্রেংথস গুলো জানতে পারি, নিডস, তাদের প্রয়োজন, কিসের প্রয়োজন বা কোন দিক দিয়ে তাদের ইন্টারেস্ট আছে সেইগুলো জানার জন্য আমরা অ্যাসেসমেন্টটা করি। এটাই পজিটিভ অপশন আর এটাই হচ্ছে সঠিক অপশন। ডিটেইন দেম অ্যাকর্ডিং টু র্যাঙ্ক, বাচ্চাদেরকে আমরা র্যাঙ্ক করব যে তুই ফার্স্ট র্যাঙ্কের, তুই সেকেন্ড র্যাঙ্কের, এইভাবে কখনো বাচ্চাদেরকে র্যাঙ্ক করব না। অ্যাসেসমেন্ট কেন নেওয়া হয়? তাদের স্ট্রেংথ, নিড বা ইন্টারেস্টটা জানার জন্য আমরা অ্যাসেসমেন্টটা করি। সো অপশন 3 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 4. Grade 3 is an important learning stage for children as signifies shift from. ক্লাস 3 যেটা থাকে, 3 ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট থাকে। নিপুণ যে ন্যাশনাল ইনিশিয়েটিভ প্রফিসিয়েন্সি যেটা আছে এটাও বলে যে ক্লাস 3 মধ্যে বাচ্চারা ফাউন্ডেশনাল লিটারেসি, নিউমারেসি এইগুলো যেন অর্জন করতে পারে। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট থাকে। এই ক্লাসে বাচ্চা কোন দিক থেকে কোন কিসের মধ্যে শিফট হয়? লার্ন টু রিড, টু রিড টু লার্ন, এটা না, এটা অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। লার্ন টু রিড, টু রিড লার্ন, এটা হচ্ছে সঠিক অপশন। এখন আমি একটু এক্সপ্লেন করবো যে এটা কি। In early primary grades, grade 1-2, children focus on learning to read. ক্লাস 1 আর 2 মধ্যে বাচ্চারা ফোকাস করে লার্নিং টু রিডের মধ্যে। লার্নিং টু রিড বলতে ডিকোড লেটার্স, লেটারগুলো তারা চিনে, ওয়ার্ডস, বেসিক কম্প্রিহেনশন, এইগুলো ক্লাস 1 আর 2 মধ্যে হয়। বাট বাই গ্রেড 3 দে আর এক্সপেক্টেড টু ইউজ রিডিং এজ এ টুল টু গেইন নলেজ ইন আদার সাবজেক্ট। ক্লাস 3 মধ্যে তারা এসে যখন, তখন তারা রিডিং থেকে যেন নলেজ গেইন করতে পারে, এই জন্য এই স্টেজকে বলা হয় রিডিং টু লার্ন। সো এর জন্যই অপশন 2টা সঠিক হয়েছে। লার্ন টু রিড মানে ক্লাস 1-2 মধ্যে তারা লেটারগুলো ডিকোড করলো, তারপরে ওয়ার্ড, ফ্রেজ এইগুলি দেখলো, শিখলো। তারপরে রিড টু লার্ন মানে তারা এখন এতটুকু পর্যায়ে এসে গেছে যে তারা অন্যান্য সাবজেক্ট থেকে রিডিং করে নলেজ গেইন করতে পারবে। সো অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 5. Focus on whether the learner can apply the skill and concept that she or he has acquired and learned is. যে কোনো একটা কনসেপ্ট সে শিখে গেছে বা অ্যাকোয়ার্ড করে গেছে তখন অ্যাপ্লাই করছে, এটা কিসের সাথে সম্পর্কিত? কম্প্রিহেনসিভ লার্নিং, কন্টেন্ট বেসড লার্নিং, কম্পিটেন্সি বেসড লার্নিং, কোঅপারেটিভ লার্নিং। কোঅপারেটিভ লার্নিং এর মধ্যে একজন টিচার একটা ক্লাসরুমকে ছোট ছোট দলে বিভক্ত করবেন, তারপরে তারা ওই দলে এক একজন আরেকজনের সাথে হেল্প করে
শিখছে। সো এটা হবে কোঅপারেটিভ লার্নিং। কোঅপারেটিভ লার্নিং থেকে কোয়েশন আসে। বাকি এই যে কোয়েশনের সঠিক অপশন হচ্ছে অপশন 3। আমরা যে আগের ক্লাস করেছিলাম যে লার্নিং আউটকামটা কি চেক করে, লার্নিং আউটকামটা চেক করে যে কম্পিটেন্সি মানে তারা অ্যাপ্লাই করতে পারছে কিনা পারছে না। সো এখানে যে কোনো একটা কনসেপ্ট শিখলো, বাচ্চারা অ্যাকোয়ার করলো বা শিখলো, তারপরে অ্যাপ্লাই করতে পারছে কিনা পারছে না সেটা দেখে কম্পিটেন্সি বেসড লার্নিং এর মধ্যে। সো অপশন 3 হচ্ছে সঠিক অপশন। नेक्स्ट क्वेश्चन नंबर 6। ए चाइल्ड सेज मेरे लिए वेट मत करना, मैं लेट हो सकती हूँ। शी यूजेस 2 words in English speaking in Hindi. This is an example of একজন একটা বাচ্চা বলছে যে মেরে লিয়ে ওয়েট মত করনা, আমার জন্য ওয়েট করবে না, আমার একটু লেট হবে। এই যে একটা কথা বলছে, কথা বলার সময় সে অন্য ভাষার ওয়ার্ডগুলো ইউজ করেছে, এটাকে বলা হয় কোড মিক্সিং। সো অপশন 4 হচ্ছে সঠিক অপশন। যখন একটি ভাষায় অন্য কোনো ভাষার শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় কোড মিক্সিং। যেমন আমরা বাংলা বলছি, বাংলা বলতে বলতে অন্য ভাষার ওয়ার্ড মিক্স করছি, এই মিক্স করাটা হচ্ছে কোড মিক্সিং। এই কোড মিক্সিং থেকে আর কোড সুইচিং থেকে অনেক কোয়েশন আসে। আরেকটা হচ্ছে কোড সুইচিং। কোড সুইচিং হচ্ছে ওই জিনিসটা যখন কেউ একই কথোপকথনের দুটি বা তার বেশি পরিবর্তন হিসেবে ব্যবহার করে। যখন আমরা বাংলা বলছি বা বাংলা বলতে বলতে হঠাৎ করে ইংলিশের মধ্যে চলে গেলাম, এটা হচ্ছে কোড সুইচিং এর উদাহরণ। ডায়ালেক্ট হচ্ছে যেমন বাংলা ভাষা, এই বাংলা ভাষার বিভিন্ন রূপ আছে, এগুলো হচ্ছে ডায়ালেক্ট। মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে যেখানে অনেক ভাষা আছে, সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম। মাল্টিলিঙ্গুয়ালিজম ক্লাসরুম মানে ক্লাসের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যাদের অনেক প্রত্যেক আলাদা আলাদা ভাষা আছে, কারো বাংলা, কারো হিন্দি, কারো মারাঠি, এইভাবে এই ক্লাসগুলোকে বলা হবে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম বা এইটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম। কোড মিক্সিং হচ্ছে আমরা যখন কথাবার্তা বলি, কথাবার্তা বলার সময় অন্য ভাষার ওয়ার্ডগুলো ইউজ করি, সেটা হচ্ছে কোড মিক্সিং। আর কোড সুইচিং হচ্ছে যখন আমরা কোনো কিছু কথা একটা একই কথোপকথনে পরিবর্তন করি, যেমন বাংলা বলছি, বাংলা থেকে হঠাৎ করে চলে গেলাম ইংলিশের মধ্যে, বা বাংলা আমি শুদ্ধ বাংলা বলছি না, নর্মাল বাংলা বলছি, বাট নর্মাল বাংলা বলতে বলতে হঠাৎ করে একদম প্রপার যে শুদ্ধ খাঁটি যে বাংলা আছে সেটা বলা শুরু করে দিলাম। সো সেটা হবে কোড সুইচিং। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7। To fill the learning gaps, a language teacher is doing remedial teaching. She identified these gaps with একজন টিচার রিমিডিয়াল টিচিং করাবেন। রিমিডিয়াল টিচিং করানোর জন্য তিনি প্রথমে তাদের গ্যাপসটা জানবেন। কিভাবে গ্যাপসটা জানবেন? মাইক্রো টিচিং এর মাধ্যমে, কম্প্রিহেনসিভ টেস্টের মাধ্যমে, কম্পিটিটিভ টেস্টের মাধ্যমে, ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে। অপশন 4 হচ্ছে সঠিক অপশন। ডায়াগনস্টিক টেস্টের মধ্যে যে কোথায় শিকনের মধ্যে ফাঁক রয়েছে সেটা জানার জন্য ডায়াগনস্টিক টেস্টটা নেওয়া হয়। এই যে ডায়াগনস্টিক টেস্ট বা এটাকে কখনো বলা হয় নির্দেশমূলক বা এটাকে বাংলাতে বলা হয় নির্ণয়াত্মক পরীক্ষা। এই যে ডায়াগনস্টিক টেস্ট এমন একটি পরীক্ষা যা শিক্ষার্থীদের শিক্ষাগত শক্তি ও দুর্বলতাগুলি চিহ্নিত করতে ব্যবহার হয়। এর মাধ্যমে শিক্ষকরা নির্ধারিত করতে পারেন কোথায় শিক্ষার্থীর আরও সহায়তা বা উন্নতির প্রয়োজন, যাতে তারা নিজেদের দুর্বলতাগুলি মোকাবিলা করতে পারে এবং তাদের শিক্ষার পথে এগিয়ে যেতে পারে। এই পরীক্ষা সাধারণত নির্দিষ্ট শিক্ষাগত সমস্যাগুলি চিহ্নিত করতে এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে সহায়তা করে। প্রতিকারমূলক ব্যবস্থা বলতে বলা হচ্ছে রিমিডিয়াল টিচিং এর কথা। সো রিমিডিয়াল টিচিং কখন দেবেন? যখন তিনি জানতে পারবেন কোথায় উন্নতির প্রয়োজন। এই উন্নতির প্রয়োজনটা কিভাবে জানবেন? ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে। অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8। The teacher divides the class into groups of 5 and gives them a report to read. ক্লাসের মধ্যে টিচার কি করছেন? 5 জনের গ্রুপ তৈরি করছেন, তারপরে একটা রিপোর্ট পড়ার জন্য দিয়েছেন। ডিসকাসিং এমং দি গ্রুপ, এই যে 5 জনের গ্রুপ তৈরি করলেন, এই গ্রুপের মধ্যে ডিসকাস করবে। এন্ড দেন মেক নোটস এন্ড রাইট ব্রিফ সামারি অফ ইট। শি ইজ অ্যাটেম্পটিং টু প্রমোট দেয়ার। তারপরে নোটস তৈরি করার জন্য বলা হচ্ছে, তারপরে এটার একটা সামারি তৈরি করা হচ্ছে। এখানে টিচার কি প্রমোট করছেন? ইন্টারপার্সোনাল
কমিউনিকেশন স্কিল, মানে এখানে ইন্টারপার্সোনাল বলতে বিক্সের কথা বলা হচ্ছে, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। এখানে বিক্স হবে না, বিক্স আর ক্যাল্প দুইটা হচ্ছে। বিক্সকে বলা হয় আরেকটি নামে জানা যায় সোশ্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে, আর আরেকটা হচ্ছে ক্যাল্প কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ, কারণ এখানের মধ্যে একটা ওয়ার্ড দেখেন রিপোর্ট, যখন রিপোর্টের কথা আসবে রিপোর্টের মধ্যে একাডেমিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হয়। সো এর জন্য এটার সঠিক অপশন হচ্ছে অপশন 2 একাডেমিক ল্যাঙ্গুয়েজ। ক্যাল্পের উদাহরণ এটা। এই ক্যাল্পের আরেকটা নাম হচ্ছে একাডেমিক ল্যাঙ্গুয়েজ, আর বিক্সের আরেকটা নাম হচ্ছে সোশ্যাল ল্যাঙ্গুয়েজ। আমরা এর আগে অনেক কোয়েশ্চেন পেয়েছি যে বিক্স আর ক্যাল্প কি, গ্রুপ ডিসকাশন নয় বা ডিসকোর্স কম্পিটেন্সি নয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, the language used in the playground, on the phone, or to interact socially with other people is part of। আমরা প্লেগ্রাউন্ডের মধ্যে বা ফোনের মধ্যে বা অন্যান্য সোশ্যালের মধ্যে যখন কথাবার্তা বলি, এই ল্যাঙ্গুয়েজটা কিসের মধ্যে নেওয়া হয়? এই কোয়েশ্চনটাও সেম এই বিক্স আর ক্যাল্প থেকে এসেছে। এখানে বলা হচ্ছে প্লেগ্রাউন্ড বা ফোনের মধ্যে বা সোশ্যালি মানুষের সাথে যখন কথাবার্তা বলি, এটা কিসের পার্ট? সোশ্যাল ল্যাঙ্গুয়েজ, একাডেমিক ল্যাঙ্গুয়েজ, ডিসকোর্স কম্পিটেন্সি, গ্রুপস ডিসকাশন, এগুলি নয়, একাডেমিক নয়। এটা হচ্ছে সোশ্যাল ল্যাঙ্গুয়েজ বা বিক্সের উদাহরণ। অপশন 1টা হচ্ছে সঠিক। যখন আমরা খেলার মাঠের মধ্যে কথা বলবো, ফোনের মধ্যে কথা বলবো, বন্ধু বান্ধব আসছে তাদের সামনে কথা বলছি, প্যারেন্টসদের সাথে কথা বলছি, এটা হচ্ছে সোশ্যাল ল্যাঙ্গুয়েজ। আর এই সোশ্যাল ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় বিক্সও বলা যেতে পারে। কোয়েশ্চন ঘুমিয়ে দেয়, একটু তেরফের করে দেয়। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোয়েশ্চন নাম্বার 11, a teacher is teaching some selected and graded grammatical items to class 5, which approach is she following in her class? টিচার কি করছেন? ক্লাস 5 এর মধ্যে কিছু সিলেক্ট বা গ্রেডেড গ্রামাটিক্যাল আইটেমস, কিছু গ্রামাটিক্যাল জিনিস তিনি সিলেক্ট করেছেন। এটা কোন অ্যাপ্রোচের মধ্যে পড়ছে? স্কিল বেসড অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, টাস্ক বেসড অ্যাপ্রোচ। টাস্ক বেসড অ্যাপ্রোচের মধ্যে যে কোনো একটা টাস্ক যে কোনো একটা অ্যাক্টিভিটির মাধ্যমে করানো হয়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচের আরেকটি নাম হচ্ছে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথড। আর যখন গ্রামারের কথা কোনো কিছু আসবে তখন বুঝে নেবেন এটা স্ট্রাকচার মানে সেন্টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলির কথা বলছে। সো সিলেক্ট অ্যান্ড গ্রেডেড গ্রামাটিক্যাল আইটেমস হবে স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। এখানে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথড এর জন্য বলা হয় কারণ এখানে 3000 রুট ওয়ার্ড সিলেক্ট করা হয়, বা বাচ্চাদেরকে কিছু সিলেক্ট করলাম কয়েকটি ট্রান্সলেশন, ওই ট্রান্সলেশনগুলো বাচ্চাদেরকে শেখাবো, ওইভাবে সিলেক্ট করে শেখানো হয়। কনস্ট্রাকটিভিজমের মধ্যে বাচ্চারা খুদ নিজেই জ্ঞানটা নির্মাণ করতে পারবে এটা। সো অপশন 3 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, a teacher decided to teach a short story to the learners of class 5 from their textbook। একজন টিচার ডিসাইড করেছেন যে তাদের টেক্সটবুক থেকে একটা স্টোরি পড়াবেন ক্লাস 5 এর মধ্যে। হোয়াট ডু ইউ থিঙ্ক উড বি হোয়াইল রিডিং অ্যাক্টিভিটি হোয়েন ডুইং এ শর্ট স্টোরি? এখানের মধ্যে আপনি কি চিন্তা করছেন যে হোয়াইল রিডিং কোন অপশনটা হবে? রিডিং এর মধ্যে একটা আছে প্রি রিডিং, একটা আছে হোয়াইল রিডিং, একটা আছে পোস্ট রিডিং। এই তিনটার থেকে অনেক কোয়েশ্চেন আসে। এটা পেপার 1 এর কোয়েশ্চেন পেপার হচ্ছে, বাট পেপার 2 এর মধ্যে এই রিডিং থেকে অনেক কোয়েশ্চেন আসে যে হোয়াইল রিডিং বা পোস্ট রিডিং, প্রি রিডিং এর উদাহরণ কোনটি? প্রি রিডিং হচ্ছে সেটা যে পড়ানোর আগে যে করণীয় কাজ করা হয় সেটা হচ্ছে প্রি রিডিং। যেমন আপনি বাচ্চাদেরকে কোনো পিকচার বা কোনো ইলাস্ট্রেশন দেখে তাদেরকে সারমর্ম এবার একবার দেখাতে পারেন প্রি রিডিং এর মধ্যে। আর হোয়াইল রিডিং মানে যখন পড়া চলছে, পড়া চলাকালীন কি করছে সেটা হচ্ছে হোয়াইল রিডিং। পোস্ট রিডিং যখন পড়া শেষ হয়ে গেছে, পড়ানোর পর যে জিনিসটা সেটা হচ্ছে পোস্ট রিডিং। সো লার্নার প্রিডিক্ট দ্য ইভেন্টস ইন দি স্টোরি অন দি বেসিস অফ ইটস ইলাস্ট্রেশনের মাধ্যমে লার্নাররা প্রিডিক্ট করবে, অনুমান করবে, এটা প্রি রিডিং এর মধ্যে হবে। সো এটা হবে না। লার্নার্স ডু পেয়ার ওয়ার্ক এন্ড রিড মিউচুয়ালি টু ওয়ান অ্যানাদার। বাচ্চারা কি করবে? বাচ্চারা পেয়ার ওয়ার্ক করবে। পেয়ার ওয়ার্ক মানে একজন আরেকজনের সাথে মিলেমিশে এই জিনিসটা। আর রিড মিউচুয়ালি ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে মিলেমিশে পড়বে। সো এটা তো রিডিং চলাকালীন হতে পারে। সো অপশন 2টা পজিটিভ লাগছে। টিচার ডিসকাস দি ব্যাকগ্রাউন্ড অফ দি স্টোরি, ব্যাকগ্রাউন্ড এটা প্রি রিডিং এ হয়ে যেতে পারে।
টিচার ফার্স্ট ডিল উইথ দি নিউ অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস ফ্রম দি স্টোরি, যে প্রথমে তিনি কি করবেন, ডিফিকাল্ট ওয়ার্ডগুলো বা নতুন ওয়ার্ডগুলো বলে দেবেন। এটা নেগেটিভ, সবসময় এই অপশনটা থাকে, জানা রাখবেন। অপশন 2টা হচ্ছে সঠিক, তারা পেয়ার ওয়ার্ক করবে আর মিউচুয়ালি রিড করবে একজন আরেকজনের সাথে মিলেমিশে এইভাবে। Question number 13. Shreya scores well in the dictation test of new words and also know their meaning but is not able to use them while speaking or writing because these words are in her. Shreya ভালো স্কোর করেছে ডিকটেশন টেস্টের মধ্যে। যে ডিকটেশনের মধ্যে ওয়ার্ডসগুলো ছিল, শ্রেয়া এগুলির মিনিংটা জানে, বাট কি করে নট এবল টু ইউজ হোয়াইল স্পিকিং, যখন কথা বলে কিংবা যখন লেখে তখন সেটা সে বলতে পারে না। এটা কি রিসেপটিভ ভোকাবুলারি না প্রোডাক্টিভ ভোকাবুলারি, কন্টেন্ট ভোকাবুলারি, হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি? ভোকাবুলারির মধ্যে টাইপস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি আর আরেকটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। এই যে রিসেপটিভ, এই অ্যাক্টিভ আর প্যাসিভ, এইগুলি হচ্ছে রিসেপটিভ আর প্রোডাক্টিভ ভোকাবুলারি। রিসেপটিভ ভোকাবুলারি ওই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আমরা জানি কিন্তু ইউজ করতে পারি না বা অ্যাক্টিভলি ইউজ করি যেটা, সেটা হবে অ্যাক্টিভ ভোকাবুলারি। আর যেটা আমরা অ্যাক্টিভভাবে ইউজ করি না সেটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। আর রিসেপটিভ ভোকাবুলারি যেটা আমরা জানি কিন্তু ইউজ করতে পারি না, মানে প্যাসিভের দিকে যাচ্ছে। অপশন 1টা হচ্ছে সঠিক অপশন, এটা হচ্ছে রিসেপটিভ ভোকাবুলারি। প্রোডাক্টিভ ভোকাবুলারি যখন শ্রেয়া ওই ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারতো, মিনিং জানতো, বাট সে যখন কথা বলে তখন কথা বলার সময় সে ওইগুলোকে বলে কিংবা লেখার সময় সে লিখে, মানে সে ভালোভাবে ওই ওয়ার্ডগুলো জানে, তখন সেটা হয়ে যেত প্রোডাক্টিভ ভোকাবুলারি। সো অপশন 1 হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14. Which skill does NEP 2020 find most important from the foundational stage? ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে NEP 2020 কিসের দিক দিয়ে বেশিরভাগ ইম্পর্টেন্ট দেয়? রিডিং এন্ড রাইটিং স্কিল, লিটারেসি নিউমারেসি স্কিল, ফাউন্ডেশনাল ম্যাথমেটিক্যাল স্কিল, ফাউন্ডেশনাল স্পিকিং স্কিল। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। NEP 2020 লিটারেসি আর নিউমারেসি স্কিলের দিকে বেশিরভাগ ফোকাস করে। লিটারেসি বলতে শব্দ পড়া, শব্দ চেনা বা যেগুলো পড়ছে সেগুলো বুঝতে পারছে এটা। আর নিউমারেসি বলতে সেগুলি সংখ্যাগত জ্ঞান বাচ্চার মধ্যে এসে যায়। এই ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে বাচ্চাদের এগুলো ডেভেলপ হয়ে যায়, এটাই NEP 2020 ইম্পর্টেন্ট বা ফোকাস করে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, লাস্ট কোয়েশ্চন. When you make changes in an exercise or text to suit your target learners, it is called. যখন আপনি কোনো একটা পাঠ আছে, ওই পাঠটা একটু কঠিন লাগছে, আপনি বাচ্চাদের জন্য এটা সহজ করার জন্য তার মধ্যে কিছু চেঞ্জেস আনলেন, এটাকে কি বলা হয়? অ্যাডাপ্টিং, অ্যাডাপ্টেশন, ইভলিউশন, রিভিউ। এখানে রিভিউ বা ইভলিউশন করবেন না, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। যখন বাচ্চাদের যে একটা পার্ট আছে ওই পার্টটা তাদের সহজ করার জন্য আপনি চেঞ্জ করছেন, সুইট ইউর টার্গেট লার্নার, যাতে বাচ্চাদের সহজ হয় ওই জিনিসটা, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডপ্টিং, যে বাচ্চা নতুনভাবে বাচ্চাকে অ্যাডপ্ট করা হয়, যখন একদম নতুন কিছু থাকবে তখন সেটা হয়ে যাবে অ্যাডপ্টিং। বাট এখানে একটা টেক্সট আছে, ওই টেক্সটটা আপনি পরিবর্তন করছেন, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। বা এটার মধ্যে আরেকটি এক্সাম্পল বলি, যখন আপনি কোনো বিয়ে বাড়িতে যাবেন, আপনার সব ফ্রেন্ডসরা পাঞ্জাবি পরছে বা আপনার সব ফ্রেন্ডসরা লেহেঙ্গা পরছে, ঠিক আপনিও তাদের লেহেঙ্গা পরছেন, ঠিক আপনিও কি করলেন, তাদের লেহেঙ্গা পরছে, আপনিও সেই গ্রুপের মেম্বার হওয়ার জন্য কি করলেন, লেহেঙ্গাটা পরে আসলেন, তখন সেটা হয়ে যাবে অ্যাডাপ্টেশন। অপশন 2 হচ্ছে সঠিক অপশন। সো এখানের মধ্যে আমাদের একটা ক্লাস কমপ্লিট হলো। যদি আপনারা বাংলা পেডাগজি বা ইংলিশ পেডাগজির একটি হ্যান্ড রিটেন নোটস বাই করতে চান, তাহলে ওই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন। হ্যান্ড রিটেন নোটস থাকবে, আপনি রিভিশনের জন্য এই নোটসটা বাই করতে পারেন। যদি অসুবিধা হয় তাহলে বাই নাও করতে পারেন, চ্যানেলের মধ্যে ম্যারাথন দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে, ভিডিওটা শেয়ার করবেন, যদি ভালো লাগে বন্ধুদের কাছে বলে দেবেন যে এখানে ইংলিশ পেডাগজি বাংলার মাধ্যমে ক্লাস করানো হচ্ছে।